আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর ম্যানুল ভাইয়ের সাথে ক্লাস, সেটা আবার পাবলিক ক্লাস। তো তোমাদের সবাইকে প্রথমে আমাদের আজকের ফ্রি ক্লাসে, এবং সেটা 25 এবং 26 সবার জন্যই। ইচ্ছা করলে 27 ক্লাসে থাকতে পারো, তোমাদের ইচ্ছা। এবং সবাইকে প্রথমে ওয়েলকাম আমার পক্ষ থেকে এবং আমাদের আরটিডিএস এর পক্ষ থেকে। প্রথমেই তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাকে একটু কনফার্ম করে যে আমার কথা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং পেছনে বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে। আর এই চ্যাপ্টার নিয়ে কিছুক্ষণ অ্যানালাইটিক্যাল কথাবার্তা, যেগুলো সম্পর্ক মানে তুমি এই চ্যাপ্টারটা পড়ার শুরুতেই যেটা সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তারপরে ইনশাআল্লাহ আমরা পড়াতে শুরু করব, মানে পড়া শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বললাম, এবং যারা জয়েন করতেছো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো না থাকলেও মোটামুটি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেরই এখন হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলে। তো প্র্যাকটিক্যালের মধ্যে অনেক কলেজে আসলে অনেক ধরনের প্যারা দেয়। আবার অনেক জায়গাতে আছে হচ্ছে একেবারে যেই বিন্দাস অবস্থা। তো কার কি অবস্থা আসলে আমি জানি না। আমি ধরে নিচ্ছি সবারই মোটামুটি অবস্থা। ওকে? তো তোমরা কেমন আছো সেটা একটু জানাইতে পারো, এবং পরীক্ষা কেমন হয়েছে সেটাও একটু বলতে পারো। আমরা খুব বেশি সময় নিব না। এবং আজকে আসলে আমরা রাসায়নিক পরিবর্তন, যদিও একটা চ্যাপ্টারের আমরা ক্লাস বা টপিক সিলেক্ট করলাম, কিন্তু আমরা আসলে আজকে আইডিয়া করব যে ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমার মেডিকেমিস্ট্রিটা বা কেমিস্ট্রিটা আসলে কিভাবে পড়তে হবে, এটা হচ্ছে আমাদের মেইন আজকের আলোচ্য বিষয়। ওকে, তো আমরা শুরুতেই এই টপিকগুলো নিয়ে আলোচনা করব যে আসলে আমাদেরকে কেমিস্ট্রি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে, কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আমাদেরকে কিভাবে করতে হবে, কোন টপিকগুলো আমি একটু বেশি জোর দিয়ে পড়বো, কোন টপিকগুলো আমি একটু স্কিপ করে যাব, কোন টপিকগুলো থেকে আমি একটু ম্যাথ প্র্যাকটিস করব, আবার কোন টপিকগুলো আমি শুধু হচ্ছে একটু রিডিং বা স্কিপ করে যাব, এই জিনিসগুলো। ঠিক আছে? তো যেটা বললাম, তোমরা আমি হচ্ছে একটু ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো কবির স্যার পড়াবেন না। দেখো, আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা বই আসলে সাজেস্ট করি যে পড়ার জন্য। এখন কেউ যদি এর বেশি পড়তে পারে, সেটা অবশ্যই আমাদের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। কিন্তু এর বেশি আসলে বই দরকার হয় না। আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্স এর ক্ষেত্রে আসলে একটা করে বই পড়লেই এনাফ। এনাফ বললে ভুল হবে, সেটা মোর দেন এনাফ। তবে পাশাপাশি তোমাকে যেটা করতে হবে যে কেমিস্ট্রি তুমি হাজারি স্যারের বই পড়বা, একই সাথে কবির স্যারের বইয়ের অনুশীলনী সলভ করবা। ঠিক আছে? আবার ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইসাক স্যারের বই পড়বা, একই সাথে আবার আম তপন স্যারের বইয়ের অনুশীলনী সলভ করবা। এটুক হইলে এনাফ। ঠিক আছে? কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে আমি হাজারি স্যারের বই পড়ার পরে কবির স্যারের বইয়ের অনুশীলনী সলভ করার পরেও আমি কবির স্যারের ফুল বইটাও পড়তে পারবো। ঠিক আছে? তখনই তুমি পড়বা, কিন্তু আসলে এমনিতে দরকার নাই। এটা যার ক্যাপাবিলিটি অনুসারে, এবং আমরা নরমালি অন্যান্য মানে এর বাইরে এক্সট্রা বই পড়তে আসলে সাজেস্ট করি না। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, সব মুখস্থ লিখতে হয়। আচ্ছা, অনেক জায়গাতে মুখস্থ লিখতে হয়, তাই না? ওকে, আচ্ছা আমরা তাহলে শুরু করি। দেখছো আমার সামনে ফেসবুকের ইয়েগুলো আসে না তাড়াতাড়ি। আচ্ছা, যাই হোক, আসছে। ওকে, ঠিক আছে। এইচএসসি 27 এর ক্লাস না, এইচএসসি 27 এর না, কিন্তু ইচ্ছা করলে 27 করতে পারে। হ্যাঁ, 27 করলে একটা আইডিয়া পাবে আরকি। ওকে, আমরা তাহলে হচ্ছে টপিকে যাই। আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টার পড়ার আগে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের টপিকগুলো একটু দেখি। একটু খেয়াল করো এবং একটু ভালো মতো খেয়াল করো। ঠিক আছে? তো ভালো মতো কি করব? আমাদের হচ্ছে এখানে কয়েকটা টপিক দেয়া আছে। তোমরা বুঝতে পারতেছো আমরা আসলে মেইনলি এই চ্যাপ্টার পড়ার সময় যে আমরা কোন জায়গাতে ফোকাস করব। আমাদের চ্যাপ্টার শুরু হবে গ্রিন কেমিস্ট্রি দিয়ে। কিন্তু গ্রিন কেমিস্ট্রি টপিকটা আসলে খুবই লেস ইম্পোর্টেন্ট। ওটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যাথার দরকার নাই। আচ্ছা, এটা যেহেতু ফ্রি ক্লাস, তোমরা ইচ্ছা করলে তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে মেনশন দিতে পারো, একটু শেয়ার দিতে পারো। এটা তোমাদের ইচ্ছা। তবে করলে ভালো হয় আরকি। হ্যাঁ? সবাই মিলে ক্লাস করলে ব্যাপারটা মনে হয় সুন্দর হবে। আচ্ছা, এখন আমাদের ইম্পোর্টেন্ট টপিক যেগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে চেকলিস্ট ধরতে পারো। যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার তুমি পড়ে ফেলছো, কিন্তু এই টপিকগুলো পড়া হইলো কিনা এটা তোমাকে একটু অবশ্যই চেক দিতে হবে। যেমন কি বিক্রিয়ার হার ধ্রুবক, এবং এখানে কিন্তু আমি শুধু ছোট্ট করে লিখছি আরকি টপিকটা। তো হার ধ্রুবক কি বিষয়ের উপর ডিপেন্ড করে এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? এরপরে বিক্রিয়ার হারের নিয়ামক বলতে আমি বুঝাচ্ছি যে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক যেগুলো আছে, যেমন কি তাপমাত্রা, চাপ, প্রভাবক, এগুলা কিভাবে তাকে প্রভাবিত করে, এই টপিকগুলো। ঠিক আছে? এটা আমাদের পড়তে হবে। ওকে, এরপরে কয়েকটা টপিক একটু একেবারে রেড কালার দিয়ে লেখা, তুমি বুঝতে পারতেছো এই টপিকগুলো হচ্ছে আমাদের মানে ইনফিনিটি পরিমাণ স্টার ইম্পর্টেন্ট। যেমন প্রভাবক টপিকটা, এখানে যারা তোমরা সেকেন্ড টাইমার আছো তোমরা জানো যে এই টপিক থেকে গতবারও কোশ্চেন আসছে, এবং এই টপিকটা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর লাসাতিলের নীতি। লাসাতিলের নীতিটা আসলে আমাদের স্টার মার্ক দিয়ে লেখা দরকার ছিল,
ওকে, এখান থেকে কোয়েশ্চেন কি টাইপের আসে আমি তোমাকে একটু আগে বলে রাখি। সেটা হচ্ছে লাসাতিলের নীতির মধ্যে আমরা জানি যে লাসাতিলের নীতির মধ্যে নিয়ামক কি কি আছে। ওই নিয়ামকগুলা দিয়ে বিক্রিয়া কিভাবে চেঞ্জ হয় বা প্রভাবিত হয়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। একই সাথে এখান থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় যেটা প্রশ্ন বেশি আসে সেটা হচ্ছে শিল্প ক্ষেত্রেই আমরা লাসাতিলের নীতিটা কিভাবে ব্যবহার করি। যেমন হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে অথবা সালফিউরিক অ্যাসিড উৎপাদনে। তারপরে আরো কিছু একটা বক্স আছে তোমার বইয়ে দেখবা, ঠিক আছে, ছক দেয়া যে কোনটার উৎপাদনে আমি কি নাম ব্যবহার করি এবং কোন প্রভাবক ব্যবহার করি। এই টপিকটা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে ক্যাপিক অ্যাসিড। আচ্ছা, ক্যাপিক অ্যাসিড তোমার এইচএসসির জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে এতটা ইম্পর্টেন্ট না, মানে এইচএসসির মতো ইম্পর্টেন্ট না। এখান থেকে ক্যাপিক অ্যাসিড ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে ক্যাপিক অ্যাসিড যে রিলেশনটা। ওকে, যেমন ক্যাপি ইজ ইকুয়াল টু কি ক্যাসিআরটি ডেলেন। ওকে, ওই রিলেশন থেকে মাঝে মধ্যে কোশ্চেনটা আসে আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা। আমরা অ্যাসিডের শক্তিমাত্রা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এখানে হেডলাইন থেকেও কোশ্চেন আসতে পারে, এবং শক্তিমাত্রা যে কিভাবে ডিপেন্ড করে কোনটার উপর, সেখান থেকে প্রয়োগমূলক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপরে দুইটা পার্ট এখানে দেখো আবার রেড কালার দিয়ে লেখা, তার মানে বুঝতে পারতেছো এগুলা ইনফিনিটি পরিমাণ স্টার ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে পিএইচ, পিএইচ এবং বাফার, এই দুইটা কথা বলার পরেই তুমি মাথায় রাখবা পিএইচ কার পিএইচ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রক্তের পিএইচ। রক্তের পিএইচ একটু হেরফের হলে কি হবে, কত পর্যন্ত আমি চেঞ্জ করতে পারবো, কত চেঞ্জ হলে তার নাম কি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পিএইচ থেকে ইম্পর্টেন্ট। একই সাথে আমার পিএইচ থেকে হচ্ছে কিছু ম্যাথ লাগবে। ওকে, তাহলে এই ম্যাথ গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পিএইচ টপিকটা আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। নেক্সট টপিক হচ্ছে আমাদের, নেক্সট টপিক বলতে পারো আবার লাস্ট টপিকও বলতে পারো এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে বাফার। তো বাফারের ক্ষেত্রে সেম, বাফার টপিকটা যখন চলে আসবে তখন তুমি মাথায় রাখবা বাফার বলতে আমি হচ্ছে এখানে মেইনলি রক্তের বাফারকে মিন করতেছি। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, এই কারণে হচ্ছে মেডিকেল রিলেটেড টার্মগুলো আসলে স্যারদের জন্য একটু বেশি ফেভারিট কোশ্চেনের জন্য। তাহলে বাফার বলে সেটা হচ্ছে রক্তের বাফারের দিকে একটু বেশি ইন্ডিকেট করে যে রক্তের বাফার কিভাবে চেঞ্জ হয়, রক্তের বাফারের মধ্যে কে কে বাফার হিসেবে কাজ করে, কোনটা সবচেয়ে শক্তিশালী বাফার, শক্তিশালী বাফারের মধ্যে আবার মেইন উপাদান কি। এই টপিকগুলো তোমরা কি অ্যানালাইসিসটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। ওকে, বুঝছো কিনা আমাকে একটু জানাও। আশা করি আমাদের আইডিয়া হয়তো পেয়ে গেছো তুমি যে আমাদের কি কি টপিক কিভাবে পড়তে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কোশ্চেনের দিকে যাচ্ছি, মানে পড়ার দিকে যাচ্ছি। ঠিক আছে, তো পড়ার সময় আমরা আগে পড়াশোনা শুরু করি, তারপরে আমরা তোমাদের বলতেছি কিভাবে কি করতে হবে, নয়তো আসলে তোমরা বোর্ড হয়ে যাবা। ঠিক না, তো আমি আসলে তোমাদেরকে বোর্ড করতে চাচ্ছি না, আমরা পড়াশোনার দিকে একটু আগাই আগে। আচ্ছা, আমরা কতটুকু পড়বো সেটা হচ্ছে আমরা তোমাদের বিরক্তির উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, তোমরা যখন হচ্ছে খুব বেশি বিরক্ত হয়ে যাবা তখন আমরা ক্লাস শেষ করে দিব আর কি, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তাও আমরা আগে সামনে আগাই, তারপরে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। ওকে, শুরুর দিকে দেখো এরকম সবুজ কালি দিয়ে, এটা কি সবুজ কিনা, আচ্ছা আমরা ধরে নিলাম এটা সবুজ কালার। সবুজ কালার দিয়ে যে দাগগুলো আছে সেগুলো আসলে হচ্ছে আমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। তুমি সেই জিনিসগুলো একটু রিডিং করবা। যেমন কি পরিবেশ বান্ধব পদ্ধতিটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলেছি গ্রিন কেমিস্ট্রি, যার বাংলা নাম সবুজ রসায়ন। রিডিং করে চলে যাবা, এগুলো নিয়ে আমার খুব বেশি মাথা কামানোর দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে এই টপিকটা যখন তুমি চলে আসবা, এই টপিকটা বুঝতে পারছো কি টপিক নিয়ে কথাবার্তা বলছে। এখানে কথাবার্তা বলছে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে। ওকে, তো গ্রিন হাউস গ্যাস যখন চলে আসবে, গ্রিন হাউস গ্যাস আসার পরে তোমাকে কয়েক টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এবং তোমরা আমার সাথে যারা ক্লাস করছো হয়তো তোমরা এই জিনিসটা জানো যে আমার ক্লাসের মেইন টপিক হচ্ছে এরকম যে কোন একটা লাইন পড়ার সময় আমরা আইডিয়া করার চেষ্টা করব যে এখান থেকে কোয়েশ্চেন কেমন হইতে পারে, এখান থেকে অপশন কেমন হইতে পারে, এবং তোমাকে আসলে কি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এবং তুমি নিজে পড়ার সময় কিন্তু অবশ্যই এই জিনিসগুলো একটু ফোকাস করার চেষ্টা করবা যে গ্রিন হাউস গ্যাস টপিকটা আসছে, তাহলে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। তো ফার্স্ট অফ অল তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস। যেমন তোমার গ্রিন হাউস গ্যাস এরকম থাকতে পারে, ধরো কার্বন ডাই অক্সাইড দিল, তারপর হচ্ছে সিএফসি দিল, তারপর হচ্ছে আবার কি ধরো মিথেন দিল। ঠিক আছে, এরকম অনেক কিছু দিল, তোমাকে জিজ্ঞেস করলো যে হচ্ছে কোনটা গ্রিন হাউস গ্যাস। এখন তুমি এরকম দেখলা যে সবগুলোই গ্রিন হাউস গ্যাস, কিন্তু ঝামেলাটা বাঁধবে কখন জানো, তুমি যদি প্রথমটা দেখে অ্যান্সার করে দাও। এটা আমার দিকে একটু ফোকাস, মানে হচ্ছে অপশনগুলোর দিকে একটু ফোকাস রাখতে হবে। কারণ কি দেখা যাবে হচ্ছে ৩-৪টা গ্রিন হাউস গ্যাস দিয়ে দিছে বা ৩টা গ্রিন হাউস গ্যাস দিয়ে দিছে, তখন ৪ নাম্বার অপশনে কিন্তু উপরে সবগুলো থাকতে পারে। ওকে, তাহলে তোমাকে একটু দেখে শুনে অ্যান্সার করতে হবে। কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা এবং অ্যান্সারের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই যখন তুমি দেখবা যে ৪টা অপশন দেয়া আছে এবং ৪টাই গ্রিন হাউস গ্যাস। কিন্তু কোয়েশ্চেনটা তখন করলো কি, তোমাকে কোয়েশ্চেন করলো যে নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস। তখন অ্যান্সার কি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রধান গ্রিন হাউস গ্যাস যখন জিজ্ঞেস করবে তখন এটার অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কি কার্বন ডাই অক্সাইড, তাই না? ওকে, আবার সেম ৪টা অপশন দেয়া আছে, সেম ৪টা অপশন দিয়ে এখন তোমাকে প্রধান গ্রিন হাউস গ্যাস জিজ্ঞেস করে নাই, এখন তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটি সবচেয়ে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস। তখন অ্যান্সার কি হবে?
আমার অপশন কিন্তু সেমই ছিল, কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অ্যান্সার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার নেক্সট কোশ্চেনটা ছিল যে কোনটি সবচেয়ে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস, তাহলে অ্যান্সার কি? একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করো। না পারলে সমস্যা নাই, ভুল হলে এখানে নাম্বার কাটা যাবে না। ওকে? আমি এখানের কমেন্টের ভুল উত্তর দেখে তোমার মেইন পরীক্ষায় নাম্বার কাটা যাবে ব্যাপারটা এমন না। কিন্তু অ্যান্সার করার চেষ্টা করো। এতে তোমার মনে থাকবে একটু বেশি। সিএফসি এক্সাক্টলি। তাহলে হচ্ছে লাইনগুলো খেয়াল করছো কিনা? তাহলে একটা লাইন ছিল আমার এখানে। আমার কোয়েশ্চেন প্যাটার্ন চলে আসছে কিন্তু ৩টা। কোয়েশ্চেন প্যাটার্ন আসলে ৩টা না, আসলে হচ্ছে ৪টা। ৪টা কি জন্য আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? এটা একটা কোয়েশ্চেন। অথবা জিজ্ঞেস করতে পারে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়, তখন দেখবো হচ্ছে ৪ নম্বর অপশনে অক্সিজেন দিয়ে রাখছে। তাহলে বুঝতে পারছো অক্সিজেন অবশ্যই গ্রিনহাউস গ্যাস না। এরকম একটা কোয়েশ্চেন। তাহলে ২টা প্যাটার্ন গেল। ৩ নাম্বার প্যাটার্ন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটা প্রধান গ্রিনহাউস গ্যাস, তখন চলে আসবে অ্যান্সার কার্বন ডাই অক্সাইড। অথবা ৪ নাম্বার কোয়েশ্চেনে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটা সবচেয়ে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস, তখন অ্যান্সার চলে আসবে হচ্ছে সিএফসি। ক্লিয়ার জিনিসটা? যদিও এগুলো নিয়ে পরিবেশ রসায়ন টপিকে অনেক বেশি কথাবার্তা বলা আছে, আমরা জাস্ট তোমাকে একটা লাইন থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখানোর চেষ্টা করলাম। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। আমি নেক্সট টপিকে যাচ্ছি। তাহলে এখান থেকে এই জিনিসটা, এরপর এটা কিন্তু অ্যাসিড বৃষ্টি ঘটাতে ভূমিকা রাখে কে? এটা পরীক্ষার জন্য সরাসরি জ্ঞানমূলক কোয়েশ্চেন, যে নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি ঘটাতে ভূমিকা রাখে। খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এটা নিয়ে আমরা ২ মিনিট পরে কথা বলবো, একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে এই জায়গায়, যখনই আমরা গ্রিন কেমিস্ট্রির কথা বলবো, তো গ্রিন কেমিস্ট্রি বলার সাথে সাথে হচ্ছে গ্রিন কেমিস্ট্রির যে জনক তার নামটা চলে আসবে। যদিও বিজ্ঞানীর নামগুলো কেমিস্ট্রির জন্য আসলে একটু লেস ইম্পর্টেন্ট, তাও একটু দেখে রাখবা যে গ্রিন কেমিস্ট্রির জনক কাকে বলে। নরমালি বিজ্ঞানীর নামগুলো হচ্ছে বায়োলজি থেকে একটু বেশি আসে। আচ্ছা, এখন একই সাথে যখন বলবে যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা, আমরা জানি গ্রিন কেমিস্ট্রির মূলনীতি 12টা। এবং তুমি যখন একটা টপিক পড়বা অবশ্যই অন্যান্য টপিকের সাথে এই টপিকটা একটু কোরিলেট করার চেষ্টা করবা। যেমন এখানে যেহেতু 12টা অপশন চলে আসছে, নেক্সট কোয়েশ্চেনই তোমার মাথায় একটা হিট করবে, বা তুমি এরকম চিন্তা করে রাখবা, এটা যদি এ নাম্বার অপশনে 12 থাকে, তুমি মোটামুটি শিওর থাকতে পারো বি নাম্বার অপশন হচ্ছে 10টি, এরকম একটা অপশন থাকবে। এখন বলো তো, এই যে 10টা অপশন, যে 10টি, এই 10টাও তুমি কেমিস্ট্রিতেই পড়ছো এবং ফার্স্ট পেপারেই পড়ছো, ওই 10টাটা কি আসলে? 12টা বলছি হচ্ছে আমি গ্রিন কেমিস্ট্রি মূলনীতি, তাহলে 10টা কি? এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে হ্যাজার্ড সিম্বল। তাহলে এখন বলতে পারো ভাই এটার সাথে ওইটা কেন মিলাইছেন? এটা মিলানোর কারণ হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেনটা হয়, কোয়েশ্চেনগুলো অপশন থাকে এরকম। তোমাকে জিজ্ঞেস করলো যে নিচের কোনটি হৃৎপিণ্ডের আবরণীর নাম। ওকে? তো একটা অপশন দেখবো হচ্ছে দেয়া পেরিকার্ডিয়াম। একটা অপশন, নেক্সট অপশন কিন্তু এরকম থাকবে না যে পরের অপশনটা হচ্ছে আম গাছ, এরপরের অপশনটা হচ্ছে ওয়াট, এরপরের অপশনটা জুল। এরকম অপশন থাকবে না। অপশন থাকবে, একটা থাকবে হচ্ছে দেখবা পেরিকার্ডিয়াম, একটা অপশন দেয়া পেরিটোনিয়াম, একটা দেখবে হচ্ছে দেয়া প্লুরা, আরেকটা দেখবে হচ্ছে দেয়া যে এরকম কোন একটা আবরণী নাম দেখবে হচ্ছে যে কি, যে কিছু একটা, এরকম কিছু একটা দেয়া। তাহলে এগুলো কেন দেয়া হইছে? তোমাকে কনফিউজ করার জন্য। আবরণগুলা সব আবরণগুলোর সাথে একসাথে কোরিলেট করে ফেলছে। সেম কথা হচ্ছে এরকম। তাহলে তুমি যখন একটা, এটা যদিও সিম্পল জিনিস কিন্তু আমি তোমাকে জাস্ট বললাম যে কোরিলেট করবো অবশ্যই। ওকে? আচ্ছা, এরপরে আমরা এখানে দেখি যে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি 12টা মূলনীতির কথা বলা আছে। মূলনীতির গুলা হেডলাইন গুলো তুমি শুধু রিডিং করে চলে যাবা। হেডলাইন রিডিং করলে এনাফ, এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এই পার্সেন্টেজের যে সমীকরণটা আছে এটা একটু দেখে রাখবা। ম্যাথ গুলো আমরা হচ্ছে পরে করাবো। আপাতত শুধু সমীকরণটা দেখে রাখো। ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, তারপর হচ্ছে আর কি কি আছে, নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, মানে তুমি গ্রিন কেমিস্ট্রি ইউজ করতেছো মানে সবকিছু নিরাপদ হইতে হবে। তোমার বর্জ্য ব্যবস্থাপনা ঠিকঠাক থাকতে হবে এবং কি করতে হবে, বর্জ্য যেন কম উৎপন্ন হয়, যেটা দিয়ে পরিবেশ কম দূষিত হবে। এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন চলে আস হচ্ছে এই জায়গাটা। আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো কেন ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইট। তো ম্যালিক অ্যানহাইড্রাইট বলার সাথে সাথেই তোমার পরীক্ষার জন্য ম্যালিক অ্যানহাইড্রাইটের সংকেতটা লাগবে। ঠিক আছে? সংকেত কিন্তু মাঝে মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের সময় আসছিল। তো ম্যালিক অ্যানহাইড্রাইট আসে নাই, অন্য কিছু আসছিল আর কি। তো ম্যালিক অ্যানহাইড্রাইট আসলে তুমি বলবো যে ভাই এইটার এমন কি, এটা তো এখানে দেয়াই আছে হুবহু। তো ঝামেলাটা কখন লাগবে জানো? ওই যে একটু আগে আমি বলছি তোমাকে অপশন অ্যানালাইসিস করতে হবে যে কেমন ভাবে চেঞ্জ হবে। তুমি দেখলে হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইট সংকেত CHO, এটাই দেয়া। কিন্তু পরীক্ষাতে কি করবে জানো? সিকোয়েন্সটা কি দেয়া আছে দেখো তো, 423। পরীক্ষাতে গিয়ে দেখবে এটা হয়ে গেছে 432, হয়ে গেছে হচ্ছে 324, হয়ে গেছে 342, হয়ে গেছে 234, হয়ে গেছে 243, এরকম যে কোনো সিকোয়েন্স হয়ে যেতে পারে। এই কারণে তুমি হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইট দেখে রাখছো, ওকে। একই সাথে এটার যে হচ্ছে নাম্বারটা কোনটা কতটা করে আছে একটু ভালো মতো দেখে রাখবা। ক্লিয়ার? ওকে। এরপর আরেকটা ব্যাপার যেটা আছে, এই যে ম্যালিক অ্যানহাইড্রাইট, এই ম্যালিক অ্যানহাইড্রাইট তৈরির পদ্ধতি আছে দুইটা পদ্ধতি একটু দেখে রাখো।
একটা হচ্ছে বেনজিনের জারণ পদ্ধতি, একটা হচ্ছে বিউটেনের জারণ পদ্ধতি। এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, আমি তোমাকে কোশ্চেন প্যাটার্নটা একটু দেখাচ্ছি, খেয়াল করো। কোশ্চেন প্যাটার্নটা কি হবে, তোমার এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। না পারলে কিন্তু কোনো জরিমানা নাই, আবারও বলতেছি, হ্যাঁ, কিন্তু একটু চেষ্টা করো। এতে হবে কি, তুমি যে চেষ্টা করছিলে এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক থাকবে, তোমার মনে থাকবে একটু বেশি, সেটা ভুল করলেও সঠিক থাকলো। ওকে, জাস্ট একটু আইডিয়া করার চেষ্টা করো। আচ্ছা, উত্তর কিন্তু একাধিক হইতে পারে। হ্যাঁ, এখানে যে কোশ্চেন, এখানে উত্তর একাধিক হইতে পারে, যদিও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তর একাধিক হবে না। তখন আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিব, আসলে উত্তরটা কি হইতে পারে সেটা দেখানোর জন্য আমি উত্তরটা চেঞ্জ করে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, এবার তোমাকে আমি হচ্ছে একটা বইয়ের মধ্যে হচ্ছে আমি এবার অপশনটা তোমাকে দেখাই। এখানে যখন আমরা দেখলাম যে হচ্ছে দুইটা পদ্ধতি আছে, এরপরে নিচের দিকে একটা কথা বলা আছে এই লাইনের মধ্যে, দেখো যে এখানে বলছে কি, যে দ্বিতীয় পদ্ধতিটা এটা হচ্ছে একটা গ্রিনার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা, তাহলে দ্বিতীয় পদ্ধতি কোনটা ছিল জানো? দ্বিতীয় পদ্ধতি ছিল হচ্ছে বিউটেনের জারণ পদ্ধতি। বিউটেনের জারণ পদ্ধতিটা হচ্ছে আমার কি, গ্রিনার পদ্ধতি। ওকে, তাহলে তাহলে আমার ঝামেলাটা কোন জায়গাতে, আমি জিজ্ঞেস করছি কোনটা নয়। তাহলে এরকম আসলে প্রশ্ন থাকবে না, থাকবে হচ্ছে নিচের কোনটা গ্রিনার পদ্ধতি, তখন তুমি জানো যে গ্রিনার পদ্ধতি হচ্ছে বিউটেনের জারণ। কিন্তু আমি তাহলে হচ্ছে কোশ্চেনটা কেন দিলাম, কোশ্চেন দিলাম হচ্ছে তুমি অ্যান্সার করার সময় কি কি জিনিস খেয়াল করতে হবে। খেয়াল করতে হচ্ছে এই যে দেখো, তুমি অপশনের মধ্যে দেখলে হচ্ছে যে ভাই বলছিল বা বইয়ের মধ্যে লেখা ছিল বিউটেনের জারণ, তুমি বিউটেন দেখলা ঠিকই, এবং বিউটেন দেখে এটা ফট করে অ্যান্সার করে দিছো যে এটা হচ্ছে একটা গ্রিনার পদ্ধতি, এরকম যদি হয় তাহলে কিন্তু একটা ধরা খেয়ে যাবা। কারণ বিউটেন এখানে ঠিকঠাকই আছে, কিন্তু জারণ কিন্তু কি হয়ে গেছে, বিজারণ হয়ে গেছে, ভুল। তারপরে আবার তুমি কি করলা, মানিক ভাই বলছে যে সামনের পার্টটার দিকে ভালো মতো নজর দিতে, এখানে তুমি কি করছো, সামনের পার্টের দিকে, সরি পেছনের পার্টের দিকে ভালো দিকে মতো হচ্ছে খেয়াল করছো যে জারণটা বিজারণ হয়ে গেছে। এই কারণে পরের অপশনটা তুমি ভালো মতো খেয়াল করছো, আরে পরের অপশনটা তো জারণ ঠিকঠাক আছে, এন্ড পরের অপশনটা জারণ ঠিকঠাক আছে ঠিকই, কিন্তু বিউটেন কি হয়ে গেছে, বিউটেন তো বিউটিন হয়ে গেছে। ওকে, তাহলে এটাও ভুল। ওকে, এখন আবার যেটার মধ্যে ঝামেলা, যে বেনজিনের জারণ পদ্ধতি, এটা কি, এটা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইডের একটা তৈরি পদ্ধতি। ওকে, সংশ্লেষণ পদ্ধতি ঠিক আছে, কিন্তু সে তো কি না, গ্রিনার না, তাহলে কি এটাও আমার গ্রিনার হবে না। তাহলে আমার যদি জিজ্ঞেস করতাম যদি আমি গ্রিনার কোনটা, তাহলে কিন্তু অ্যান্সার হইতো শুধুমাত্র বি। আর যেহেতু আমি এখন জিজ্ঞেস করছি যে কোনটা গ্রিনার না, ওকে, গ্রিনার না যেহেতু বলছি, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ সি ডি। তাহলে এটা আসলে অ্যান্সার মানে হচ্ছে এরকম কোশ্চেন হবে না, আমি তোমার কনফিডেন্স দেখার জন্য হচ্ছে এরকম কোশ্চেন দিলাম। তাহলে কোশ্চেনটা হবে নরমালি নিচের কোনটা গ্রিনার পদ্ধতি, তখন বি অ্যান্সার হবে। কিন্তু এখানে আমি কোশ্চেন প্যাটার্নটা আবার তোমাকে একটু বলি, এখানে কোশ্চেন কিন্তু এরকম হতে পারে যে ম্যালিক অ্যানহাইড্রাইডের সংশ্লেষণ পদ্ধতি নিচের কোনটা। ওকে, তখন কিন্তু বেনজিনের জারণ যদি অপশনে থাকে তখন কিন্তু সেটা অ্যান্সার হবে, কারণ বেনজিনের জারণ পদ্ধতিতে কি করতে পারি আমরা, ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করতে পারি। তখন দেখা যাবে অপশনের মধ্যে বিউটেনের জারণ নাও থাকতে পারে, বেনজিনের জারণ থাকতে পারে, কিন্তু সেটা অ্যান্সার হবে। এখন তুমি শুধু যদি গ্রিনার পদ্ধতিটা মাথায় নিয়ে ঘুরো তাহলে কিন্তু হবে না, কোশ্চেনে কি বলছে এবং কি বলে নাই ভালো মতো খেয়াল করতে হবে। ঠিক আছে, সিম্পল জিনিস কিন্তু একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এটা আসলে খুব বেশি কঠিন কিছু না, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের স্মোক। স্মোক সম্পর্কে তোমরা জানো জিনিসটা, যে আমরা স্মোক এবং ফগ এই দুইটার একটা কম্বিনেশন, তোমরা হচ্ছে সকালবেলা বা ভোরবেলা হচ্ছে বিভিন্ন, সরি এটা ও, এই দুইটা মিলে হচ্ছে একটা হাইব্রিড নাম হয়ে যায়, সেটা হচ্ছে কি, স্মোক। ওকে, সকালবেলা হচ্ছে স্পেশালি ঢাকা শহরে খুব ভালো মতোই দেখা যায় যে আকাশের দিকে হচ্ছে একটা ধুলার আস্তরণের মতো দেখা যায়, কুয়াশার মতো, এই জিনিসটাকে আমরা স্মোক বলি। এখন স্মোকের জন্য কোনটা সত্য হতে পারে, আমরা টপিকের মধ্যে যাচ্ছি, তুমি জাস্ট একটু আগে আইডিয়া করার চেষ্টা করো। এই আজকে যারা ক্লাসে আসো, হ্যাঁ, একটু কষ্ট করে ক্লাসে থাকো, আমরা যে হচ্ছে তোমাদের বিরক্ত করে ফেলবো তা কিন্তু না, আগেই বলতেছি, কিন্তু তুমি কেমিস্ট্রি পড়ার একটা সিস্টেমটা একটু আইডিয়া করতে পারবে আর কি। হ্যাঁ, একটু থাইকো, এবং খুব বেশি মানে বিরক্তিকর ক্লাস অবশ্যই নিব না। ওকে, আচ্ছা, আমি জিজ্ঞেস করছি কোনটা সত্য, বেশিরভাগ কোশ্চেন আসতে হচ্ছে সি। উত্তর কিন্তু একাধিক হইতে পারে, আগেই বলে রাখি। আচ্ছা, এখন আমি একটু অপশনটা একটু চেঞ্জ করে দেই, আমি তারপর একটু দেখি কেমন হয়। আমি এই জায়গাতে এটা দিলাম, একটু খেয়াল করে তো।
এখন অ্যান্সার করো, এখন একটু অ্যান্সার করার ট্রাই করো। আবার আবার আমি হচ্ছে অপশনটা আসলে ফার্স্টে খেয়াল করি নাই, স্লাইডের মধ্যে আমি চেঞ্জ করছিলাম স্লাইডটা, ওই স্লাইডটা মনে হয় আসে নাই। এখন অ্যান্সার কি হবে? ওকে, সি আর ডি। অনেকে বলছো ডি, ওকে, অনেকে বলছো এ এবং ডি, আবার এ বি ও বলছো। সত্য জিজ্ঞেস করছি কিন্তু, হ্যাঁ, স্মোকের জন্য কোনটা সত্য। আচ্ছা, একটু 1 মিনিট। ওকে, আমরা তাহলে হচ্ছে এবার একটু স্মোক টপিকটা বইয়ের মধ্যে দেখি, একটু খেয়াল করো। আচ্ছা, এই টপিক আমরা অলরেডি দেখে ফেলছি, এখানে হচ্ছে স্মোক টপিকটা আছে, তাহলে আমরা একটু দেখি এখানে কি কি বলছে। ফার্স্ট অফ অল বলছে হচ্ছে বাতাসে সৃষ্ট স্মোকের বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ প্রায় 2, প্রায় 2টাকে আমি হচ্ছে 2 লিখছি আর কি, তাহলে প্রায় 2, এটা হচ্ছে আমাদের একটা অপশন গেল। 2 নাম্বার নেক্সট কোশ্চেনই আসবে হচ্ছে এটার মধ্যে কোন গ্যাস থাকতেছে, এটার মধ্যে গ্যাস থাকতেছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আমরা সালফার ডাইঅক্সাইড নিয়ে টপিকের কথা একটু আগে যখন আসছিল আমরা বলছিলাম যে এই টপিক নিয়ে কথাবার্তা বলবো। কথাটা হচ্ছে যেসব জায়গাতে তুমি দেখবা যে অপশনের মধ্যে সালফার ডাইঅক্সাইড আছে, তুমি মোটামুটি শিওর থাকো নেক্সট অপশনই থাকবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এবং সেটা কি জন্য? তোমাকে কনফিউজ করার জন্য। যেমন বিভিন্ন জায়গাতে তুমি দেখবে হচ্ছে নাইট্রাস অ্যাসিড HNO2 ইউজ করা হয়। HNO2 যেসব জায়গাতে ইউজ করা হয়, যদি কোনো কারণে HNO2 দিয়ে কোয়েশ্চেন আসে, তুমি মোটামুটি শিওর থাকতে পারো নেক্সট অপশনটাই থাকবে HNO3। কি জন্য? তোমাকে কনফিউজ করার জন্য। সাবধান। ওকে, তাহলে পিএইচ হবে 2, গ্যাস থাকবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপর হচ্ছে এখানে কি রোগ তৈরি হবে দেখো তো, রোগ তৈরি হবে হচ্ছে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া। আচ্ছা, তো এটা সরাসরি তোমাকে জ্ঞানমূলক কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে স্মোক কোন রোগটি সৃষ্টি করে, সৃষ্টি করে কি? ব্রঙ্কাইটিস নিউমোনিয়া। এটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। আর যদি এটাকে প্রয়োগমূলক কোশ্চেন ট্রান্সফার করে, তাহলে কিন্তু আমি যেরকম একটু আগে বললাম যে কোন জায়গার রোগ সৃষ্টি করে, আমরা জানি ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া দুইটাই কোন জায়গার রোগ? দুইটাই ফুসফুসের রোগ। ঠিক আছে, তাহলে তোমাকে এরকম একটু প্যাচ গোছ, এখন তুমি বলতে পারবা যে হচ্ছে ভাই বইতে স্মোকের জায়গায় কোনো জায়গাতে ফুসফুস, কিডনি, লিভার কোনো কিছু পাই নাই। কোনো কিছু পাওয়া লাগবে না, আমরা জানি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া কোন জায়গায় রোগ সৃষ্টি করে? ফুসফুসের। তাহলে এবার হচ্ছে আমরা এটা একটু দেখি। আমরা একটু আগে বলছি যে তার পিএইচ হবে 2, তাহলে পিএইচ 2 অবশ্যই কি কারেক্ট। আর পিএইচ যদি 2 হয় তাহলে সেটা অবশ্যই কি অ্যাসিডিক হবে, অম্লীয় হবে, তাহলে এটা অ্যালকালাইন হওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে আমি বলছি এটার মধ্যে কি থাকবে? সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকবে, কিন্তু এখানে আমি সুন্দর করে লিখে রাখছি সালফার ট্রাইঅক্সাইড, তাহলে এটাও কি ভুল আছে। আর ব্রঙ্কাইটিস নিউমোনিয়া আমরা একটু আগে বলছি ফুসফুসের রোগ, তাহলে ফুসফুসের রোগ সৃষ্টি করে, এটাও কি ঠিক আছে। তাহলে এখানে সত্য হবে কোনটা? সি এবং ডি। ক্লিয়ার? ওকে, এটা আমি জানি মোটামুটি তোমরা সবাই পারো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট সামনের দিকে আগাচ্ছি। আমরা কিন্তু একটা একটা কোশ্চেন দেখছি এবং একই সাথে হচ্ছে আমরা কি বলে টপিকটা ক্লিয়ার করতেছি। ওকে, আমরা হচ্ছে এখন বিক্রিয়ার দিকমুখিতাতে চলে আসলাম। তাহলে বিক্রিয়ার দিকমুখিতাতে আমি এরকম একটা কোশ্চেন দিলাম, মানে ধরো এটা একটা উদ্দীপক। এখন আমি জিজ্ঞেস করলাম এই বিক্রিয়াটার ক্ষেত্রে কোনটা সত্য, বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, বিক্রিয়াটা কি একমুখী, উভমুখী, বিক্রিয়াটা কি সাম্যাবস্থায় আছে নাকি কোনোটিই নয়? কি বলবা? কোনোটিই নয় উত্তর তখনই হবে যখন তুমি হচ্ছে এই 3টা কারেক্ট হবে না, তখন কোনোটিই নয় হবে। এখন এই 3টার মধ্যে যদি উত্তর হয় তাহলে তুমি কিন্তু উত্তর করতে হবে। সবাই কি একমত? ওকে, আচ্ছা, যাক যাক, তাহলে তোমরা দেখা যাচ্ছে সবাই খুব ভালো, এখন পর্যন্ত আসলে ভুল করে নাই, একজন ভুল করছো। আচ্ছা, একজন ভুল করলো, এ সি বলছো একজন, আর একজন, আচ্ছা ঠিক আছে, একজন ডি বলছো। ওকে, তার মানে এখন উত্তরের ভেরিয়েশন আসতেছে। এই ফেসবুক বাসীরা কিছু বলো। আমি জাস্ট হচ্ছে আমি কিন্তু 2 জায়গার কমেন্টই দেখতেছি, হ্যাঁ, সামনে হচ্ছে আমি এই যে ইউটিউবের কমেন্ট দেখতেছি, আর হচ্ছে ফোনে ইয়ের মেসেজ দেখতেছি কিন্তু ফেসবুকের। আচ্ছা, যাই হোক, আমরা এবার আসি। আচ্ছা, দেখো কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার সময় সামনে যা দেখতেছো তাই। ওকে, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে মাইনুল ভাইয়ের হাত কয়টা, হ্যাঁ, তুমি সামনে দেখতেছো মাইনুল ভাইয়ের হাত 2টা। এখন কোন কারণে যদি তুমি চিন্তা করো হচ্ছে ভাই এই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, তার মানে কি এনে কোনো ঘাপলা আছে কিনা, বা এর কি আরো কোনো হাত আছে কিনা, হাত কি সেটা বাসায় রেখে আসছে কিনা, এরকম উল্টাপাল্টা চিন্তা করার তো দরকার নাই ভাই। তুমি দেখতেছো হাত 2টাই থাকার কথা, এটাই যেটা দেখতেছো সামনে সেটাই অ্যান্সার করবা। তাহলে এই বিক্রিয়া ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বিক্রিয়ার মধ্যে আমি হচ্ছে তীর চিহ্ন দিয়ে রাখছি, তীর চিহ্ন দিয়ে রাখছি, মানে এটা কি অবশ্যই একমুখী হবে, তাহলে বিক্রিয়া অবশ্যই একমুখী। কিন্তু ঝামেলাটা কোন জায়গাতে বাধে জানো? যে এই বিক্রিয়ার একটা কমন ভার্সন তুমি দেখে আসছো উভমুখী বিক্রিয়া, কিন্তু সেটা কখন? এই বিক্রিয়াকে যদি আমি উপযুক্ত তাপমাত্রা, চাপ এবং পরিবেশ দেই, উপযুক্ত তাপমাত্রা, চাপ এবং পরিবেশ বলতে বোঝাচ্ছি হচ্ছে আমি আবদ্ধ পাত্র, এই সব কিছু দেওয়ার পরে আমি হচ্ছে উপযুক্ত টেম্পারেচার কত সম্ভবত 450 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো দেওয়ার পরে যেটা হবে
একটা নির্দিষ্ট সময় পরে এই বিক্রিয়া পেছন দিকে আসা শুরু করবে, তখন এই বিক্রিয়ার নাম হবে উভমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে উভমুখী যে হয়েছে তখনই কি আমি বিক্রিয়াটাকে সাম্যাবস্থায় বলতে পারি কিনা, কি মনে হচ্ছে? উভমুখীতে হয়েছে, আমি বললাম যে বিক্রিয়া পেছন দিকে আসা শুরু করছে একটা সময় পরে, মানে বিক্রিয়া শুরু করছিল ধরো 9টার সময়, আমি বললাম যে হচ্ছে 9:10 হচ্ছে বিক্রিয়া উভমুখী হয়েছে। কারণ কি, উপযুক্ত তাপমাত্রা চাপ দেওয়ার পরে এই উৎপাদগুলো একটা সময় ভেঙে পেছনে এসে বিক্রিয়ক তৈরি করতেছে। তার মানে আমি বললাম যে তার মানে কি বিক্রিয়া এখন উভমুখী, সামনেও যাচ্ছে পেছনে আসতেছে। কিন্তু তখনই এই বিক্রিয়াকে আমি সাম্যাবস্থায় বলবো কিনা বা বলতে পারি কিনা, তোমার কাছে কি মনে হচ্ছে? পারি কিনা, ইয়েস অর নো? বলবো না কিছু, ঠিক না? আপনি বলে দেন। আচ্ছা আমি তো বলে দিচ্ছি। আচ্ছা দেখো, খেয়াল করো, তাহলে বিক্রিয়াতে পেছন দিকে আসা পরে শুরু করছে মানেই তাকে আমি সাম্যাবস্থায় বলতে পারি না। ওকে, সাম্যাবস্থায় বলতে হলে যেটা হইতে হবে, সাম্যাবস্থায় মানে হচ্ছে এরকম হইতে হবে যে এই বিক্রিয়া ধরো সামনের দিকে বিক্রিয়া যখন যাচ্ছিল তার গতিবেগ ছিল সাপোজ, হ্যাঁ আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি, যে 70 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল। ওকে, এই বেগে যাচ্ছে সামনের দিকে। এখন বিক্রিয়া যেটা মাত্র পেছনে আসা শুরু করলো যখন, তখনই তার বেগও কি 70 কিলোমিটার হবে? এত জোরে সে আসতে পারবে? মাত্র শুরু করছে, জার্নি শুরু করলেই কি তার বেগ এত হবে? হবে না। এই বিক্রিয়া দেখা যাচ্ছে 9:10 উভমুখী হয়েছে, আরো 10 মিনিট যাওয়ার পরে দেখা যাচ্ছে 9:20 বাজছে, তখন বিক্রিয়ার গতি বাড়লো, তখন 70 কিলোমিটার হয়েছে, তখন হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থায় আসবে। আমি কি বুঝাইতে পারছি? তখন দুই পাশের গতিবেগ সমান হবে, তখন সেটা হচ্ছে সাম্যাবস্থায় আসবে। তাহলে বিক্রিয়ার আমার সিস্টেম আছে হচ্ছে তিনটা। কি কি গেল? ফার্স্টে তুমি হচ্ছে বিক্রিয়াটা দেখতেছো যে হচ্ছে শুধু সামনের দিকে যাচ্ছে, এই যে এটা শুধু সামনের দিকে এবং তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে বিক্রিয়া অবশ্যই তখন একমুখী। ওকে, বিক্রিয়া যদি তুমি দেখো যে দুই দিকে আসতেছে, কিন্তু দুই দিকে আসা শুরু করা মানে সে সাম্যাবস্থায় না। দুই দিকে আসা মানে তাকে আমি বলতে পারি কি, তাকে আমি উভমুখী বলতে পারি, কিন্তু সাম্যাবস্থায় বলতে পারি না। সাম্যাবস্থায় বলতে গেলে আমাকে কি বলতে হবে? দুই পাশে গতিবেগ সমান আছে কিনা এটা হিসেব করে তারপরে আমাকে সাম্যাবস্থায় বলতে হবে। ঠিক আছে, তাহলে আমার তিনটা প্যাটার্ন, একমুখী হতে পারে, উভমুখী হতে পারে, সাম্যাবস্থায় আসতে পারে। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ওকে, তাহলে আমি প্রথমে যখন কোশ্চেনটা দিচ্ছিলাম যে বিক্রিয়াটা কোন ধরনের, বিক্রিয়াটা কিন্তু ছিল একমুখী। এরপরে আমি যখন উপযুক্ত তাপমাত্রা চাপ পরিবেশ দিলাম, তাপমাত্রা চাপ পরিবেশ দেওয়ার পরে সেটা কি হয়েছে, সেটা পেছন দিকে আসা শুরু করলো, তখন বিক্রিয়াটা কি, তখন বিক্রিয়াটা হচ্ছে উভমুখী। এখন পেছন দিকে আসা শুরু করা মানেই কি শেষ সাম্যাবস্থায় না, একটা নির্দিষ্ট সময় পার হবে, দুই পাশের গতিবেগ সমান হবে, তখন বিক্রিয়াটা হবে হচ্ছে আমি বলতে পারবো সাম্যাবস্থায়। তাহলে তিনটা ফেজ। বুঝছো কিনা এবার জানাও। আবার বললাম, এরপরেও বুঝছো কিনা, না বুঝলে বলো। ওকে, এই যে এই বিক্রিয়াটা অবশ্যই শুধু একমুখী, হ্যাঁ। আর যখন বিক্রিয়া আমি বলবো যে দুই দিকে আসা শুরু করছে, তখন সেটা উভমুখী মানে সে সাম্যাবস্থায় না। আমি উভমুখী বললাম এবং বলে দিলাম যে দুই পাশের গতিবেগ সমান, তখন সেটাকে বলবো সাম্যাবস্থা, এর আগে না। ঠিক আছে, তাহলে তিন রকমের ফেজ, তিনটার জন্য তিন রকমের শর্ত, তিনটা কোনোভাবেই সেম জিনিস না। ক্লিয়ার? ওকে, এবার তাহলে হচ্ছে আমরা বইয়ের মধ্যে দেখি কি বলছে। তাহলে এই কথা আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা ছিল হচ্ছে আমাদের স্মোগের টপিক। হ্যাঁ, এরপরে এখান থেকে এই সংকেতটা একটু দেখে রাখো, কপার ক্রোমাইটের সংকেত। আচ্ছা, বিক্রিয়ার একমুখী উভমুখী বিক্রিয়া, যেমন একমুখী বিক্রিয়া মানে কি শুধু সামনের দিকে যাবে, তাকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। যেমন এটা অবশ্যই কি একমুখী বিক্রিয়া। এটা কোন ধরনের বিক্রিয়া? অবশ্যই একমুখী বিক্রিয়া, কারণ কি চিহ্ন একমুখী দেওয়া আছে। এটা কোন ধরনের বিক্রিয়া? অবশ্যই একমুখী বিক্রিয়া, কারণ কি তীর চিহ্ন দেওয়া আছে। এটাও কি একমুখী বিক্রিয়া। কিন্তু এই যে দেখো, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, কিন্তু এটা কি সাম্যাবস্থায়? সাম্যাবস্থায় কিনা আমরা জানি না, কারণ কি সাম্যাবস্থার শর্তের কথা এখানে বলে নাই। যদি শর্তের কথা বলে দেয় যে দুই পাশে গতিবেগ সমান আছে, তাহলে আমরা বলবো সাম্যাবস্থায়। ওকে, এবার আসছে হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, একটু ভালো মতো মনোযোগ দাও। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এখান থেকে প্রয়োগমূলক কোশ্চেন কেমন আসতে পারে, একটু খেয়াল করো। মেডিকেল ভর্তি পরীক্ষায় নরমালি না বোধক কোশ্চেন একটু বেশি আসে। না বোধক কি, যে নিচের কোনটি সত্য না, নিচের কোনটা ঠিক না, হ্যাঁ নিচের কোনটি মিথ্যা, এই টাইপের কোশ্চেন। এবং এটা কখন কোন জায়গা থেকে বেশি আসে, যেসব জায়গাতে অপশন তিনটা অলরেডি আছে অথবা তিনের বেশি আছে, সেখান থেকে কোশ্চেনটা হয় যে নিচের কোনটি সত্য না, কারণ এটা কোশ্চেন করাটা সহজ। যেমন এখানে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য দেখো 5টা দেয়া আছে, 5টা আমি কাউন্ট করলাম না, আমি ধরো 3টাই কাউন্ট করলাম। 3টা কাউন্ট করার পর আমি জিজ্ঞেস করলাম উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য 9 নিচের কোনটি। ওকে, তার মানে দেখো আমি এই 3টাকে সরাসরি হুবহু বসায় দিলাম বইয়ে, মানে পরীক্ষাতে, আর যে কোনো একটাকে চেঞ্জ করে আমি 4 নাম্বার ডি নাম্বার অপশনে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা একটা কোশ্চেন রেডি। এই কারণে এই টাইপের কোশ্চেন বেশি আসে। এখন আসি হচ্ছে এগুলো আমাদের কিভাবে দেখতে হবে। তুমি গদবাঁধা নিয়মে এটা পড়ে যাবা, কোনো সমস্যা নাই, কিন্তু
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে যে কোন জায়গাটাতে অপশনটা চেঞ্জ হবে, কোনটা আমাকে পরীক্ষা হলে একটু ঘাবড়ায় দিতে পারে, এই জিনিসগুলো একটু ফোকাস করতে হবে। এবং সেটা কিভাবে? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের এই দুইটা অক্ষর খুবই ডেঞ্জারাস। একটা হচ্ছে অ, আরেকটা হচ্ছে না। এই দুইটা অক্ষর দিয়ে হচ্ছে আমাদের অপশনটা সবচেয়ে বেশি চেঞ্জ হয়। কিভাবে আমি তোমাকে একটু দেখাচ্ছি। এখন আমি বললাম উভয়মুখী বিক্রিয়ার নিচের কোনটি বৈশিষ্ট্য নয়, একটু আমার মতে ভালো মতো একটু খেয়াল করো। দেখো লাইনটা কি বলছে, উভয়মুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। পরীক্ষা হলে সুন্দর করে দেখবো একটা না অ্যাড করে দিছে, তখন লাইনটা সত্য না মিথ্যা? আমি বললাম যে হচ্ছে উভয়মুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়, লাস্টে না অ্যাড করে দিছি, তখন সেটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে কি অবশ্যই ফলস, তাই না? আচ্ছা, এবার আবার একটু খেয়াল করো, অন্যরকম ভাবে একটু খেয়াল করো। এখন কথা হচ্ছে এটা পুরোটা দাগ দেয়া এবং পুরোটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার কথা হচ্ছে তুমি পুরোটা কি বারবার পড়বা না, আমি কয়েকটা জায়গাতে গোল্লা দিব, তুমি অবশ্যই এই জায়গাগুলোতে গোল্লা দিবা, কারণ এই জায়গাগুলো থেকে অপশন চেঞ্জ হবে। আচ্ছা, এবার আরেকটা অপশনের মধ্যে আমি দাগ দিচ্ছি, খেয়াল করো, উভয় দিক, তার মানে কি দুই দিক থেকে শুরু করা যায়। এখন আমি একটা লাইন বললাম এরকম, উভমুখী বিক্রিয়াগুলো এক দিক থেকে শুরু করা যায়, এটা সত্য না মিথ্যা? এটা একটু বলো। উভমুখী বিক্রিয়াগুলো একদিক থেকে শুরু করা যায়, বা লাইনটা এরকম যে কোনো একদিক থেকে শুরু করা যায়, সত্য না মিথ্যা? কি মনে হচ্ছে? উভমুখী বিক্রিয়াগুলো একদিক থেকে শুরু করা যায়, সত্য না মিথ্যা? বা যে কোনো একদিক থেকে শুরু করা যায়, সত্য না মিথ্যা? সবাই ফলস বলতেছে, কেন ফলস? এই কেন ফলস হবে? আমি বললাম যে হচ্ছে এই রুমে ধরো দুইটা দরজা আছে, হ্যাঁ, আমি দুইটা দরজা আছে বললাম, আমি বললাম এই রুমে দুইটা দরজা দিয়ে প্রবেশ করা যাচ্ছে। ওকে, এখন তুমি ধরো আমার বাসাতে বেড়াইতে আসলা, আমি বললাম যে হচ্ছে আমার এই রুমে এই দরজা দিয়ে প্রবেশ করা যায়, তাহলে এটা কি সত্যি না? অবশ্যই সত্যি, এই দরজা দিয়ে তো প্রবেশ করা যায়, সাথে ওই পাশের দরজাটা দিয়েও প্রবেশ করা যায়, দুইটা দিয়ে প্রবেশ করা যায়। কিন্তু আমি যদি এরকম ভাবে বলি যে আমার রুমে শুধু এই দরজা দিয়ে প্রবেশ করা যায়, তখন কথাটা ভুল হবে। বুঝছো কথাটা? যদি আমি এই কথা বলি যে শুধু একদিক থেকে প্রবেশ, মানে একদিক থেকে শুরু করা যায়, তখন কথাটা কি হয়ে যাবে? ফলস। বুঝছো? কিন্তু এমনিতে আমি যদি বলি যে কোনো একদিক থেকে শুরু করা যায়, যে উভমুখী বিক্রিয়া একটু আগে যে আমার যেটা ছিল, আমার উভমুখী বিক্রিয়া ছিল, এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, আমি এদিক থেকে শুরু করতে পারি, এদিক থেকে শুরু করতে পারি, যে কোনো দিক থেকে শুরু করতে পারি, অবশ্যই কথা। ঠিক আছে, তার মানে কি উভয় দিক থেকে শুরু করা যায়, মানে কি যে কোনো একটা দিক থেকে আমি শুরু করতেই পারি। কিন্তু আমি যদি বলি যে শুধু একদিক থেকে শুরু করা যায়, যে শুধু এদিক থেকে শুরু করতে হবে, তখন কথাটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে আমার ভাষাটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। তাহলে উভয় দিক থেকে শুরু করা যায় অথবা যে কোনো একদিক থেকে শুরু করা যায়, কথাগুলো কি কারেক্ট। কিন্তু আমি যদি বলি শুধু একদিক থেকে শুরু করা যায়, কথাটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। বুঝছো লাইনটা? ওকে, এবার আসছে নেক্সট অপশন। নেক্সট অপশনটা আরো ইন্টারেস্টিং, খেয়াল করো কি বলছে, উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না। খেয়াল করছো? সম্পূর্ণ হয় না লেখা আছে, তাহলে আমরা আগেই বলছি অ এবং না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই। তাহলে এখানে দেখো হচ্ছে না কথাটা, পরীক্ষা হলে দেখবো হচ্ছে না কথাটা উঠে নাই, হ্যাঁ, না কথাটা এরকম নাই, উঠে নাই। আর তুমি খুবই দয়ালু মানুষ, তুমি সিনেমাতে যখন হচ্ছে এই যে শাবানা যখন হচ্ছে সেলাই মেশিন নিয়ে কাজ করে, জসিম ওইদিকে হচ্ছে টাকার অভাবে, মানে হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে কারো একজনের এই যে ইয়ে হয়েছে, কি বলে, ব্লাড ক্যান্সার হয়েছে, এখন তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হবে, এ কারণে ওনারা এত স্ট্রাগল করতেছে, হ্যাঁ, সেলাই মেশিন দিয়ে কাজ করতেছে, জসিম ঠেলাগাড়ি ঠেলতেছে, তারপর হচ্ছে রাস্তাঘাটে খাবার না কিনে হচ্ছে শুধু শুধু রুটি আর চা খাইতেছে, চাও খায় না, পানির মধ্যে ভিজায় রুটি খাইতেছে, এরকম একটা অবস্থা। এগুলো দেখে তোমার হচ্ছে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, কারণ কি তুমি খুবই দয়ালু মানুষ। এতই দয়ালু, এই যে না যে উঠে নাই, তুমি চিন্তা করতেছো, দয়ালু ভাবে চিন্তা করতেছো, হ্যাঁ স্যার ম্যাডামের মনে হয় প্রিন্টিং প্রেসের কালি শেষ হয়ে গেছিল, এই কারণে মনে হয় নাটা উঠে নাই। হ্যাঁ, উঠে নাই চিন্তা করে তুমি চিন্তা করছো, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা মনে হয় উঠে নাই, কিন্তু আসলে নাটা মনে হয় আছে, তুমি মনে মনে ধরে অ্যান্সার করে দিয়ে দিছো, ধরাটা কে খাবে? বুঝছো তো, এটা কি না উঠে নাই নাকি না দেয় নাই? কি মনে হচ্ছে? না উঠে নাই, এই যে নাটা আমি মুছে দিছি, যে এটা কি না উঠে নাই নাকি ম্যানুয়াল ভাই দেয় নাই? কোনটা হয়েছে? দেই নাই আমি এটা, অথবা স্যার ম্যাডামরা যখন কোশ্চেন করছে এই নাটা দেয় নাই। এখন এই যে নাটা যে দিল না, উপমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না ছিল, কিন্তু নাটা এখানে মুছে দিছি, এখন কথাটা কি সত্য না মিথ্যা? এখন কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? এটা অবশ্যই কি হবে? মিথ্যা হবে, তাই না? কারণ কি ছিল হচ্ছে সম্পূর্ণ হবে না, কারণ দুই পাশ থেকে যাওয়া আসা করতেছে, এই পাশে গেল আবার এই পাশে চলে আসতেছে, এই পাশে গেল আবার এই পাশে চলে আসতেছে, তার মানে কি বিক্রিয়াগুলো কোন সময় সত্য হচ্ছে না। কিন্তু আমি যখন সম্পূর্ণ বলে দিচ্ছি, তার মানে কি এটা কোন একদিকে গিয়ে থেমে যাচ্ছে, তাহলে কথাটা কি মিথ্যা আছে।
তাই না? এখন এটাকে আবার একটু অন্যভাবে চেঞ্জ করা যায়। অন্যভাবে কি জানো? অন্যভাবে হচ্ছে এই যে সম্পূর্ণ হয় আছে না, এটার আগে আমি যে কথাটা অ্যাড করে দিলাম, অসম্পূর্ণ, যে উভমুখী বিক্রিয়াগুলো অসম্পূর্ণ থাকে। এখন কথাটা সত্য না মিথ্যা? এখন লাইনটা কি হবে? উভমুখী বিক্রিয়াগুলো আমি এখন অ্যাড করে দিলাম, উভমুখী বিক্রিয়াগুলো অসম্পূর্ণ থাকে, তাহলে লাইন কি? তাহলে আবার ট্রু। বুঝছো? বিক্রিয়া ফেসবুকে হচ্ছে, ক্লাস ফেসবুকে হচ্ছে, দুই জায়গাতে হচ্ছে। তখন আবার কি হয়ে যাবে? লাইনটা ট্রু হয়ে যাবে। বুঝছো অজিত? ক্লাসটা ফেসবুকে একটু সামনে এনে দাও আবার, নাকি খুঁজে পাচ্ছে না নাকি? এই বুঝছো? তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্ট না এগুলা? বুঝতে পারছো হচ্ছে কি একটা ব্যাকরণের প্যাচ গোছ। ঠিক আছে? তারপর আবার দেখো, উভমুখী বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। পরীক্ষা হলে দেখবা এই আছেটাকে চেঞ্জ করে দিছে, আছের জায়গায় চলে আসছে নাই। তাহলে কথাটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। ওকে? তারপর হচ্ছে 4 নম্বর অপশন, পুরোটা তোমার পড়ার দরকার নাই। 4 নম্বর অপশন আমি যে জায়গায় দাগ দিচ্ছি তুমি শুধু এইটাতে দাগ দিবা, যেটাকে প্রকাশ করা হয় দুইটা অর্ধ চিহ্ন দ্বারা, জাস্ট এতটুকু। আর লাস্টের কথাটা আগের কথাটাই বলছে, যে দুই পাশের কি হবে, উভমুখী মানে কি দুই দিকে যাবে, এবং সে কোনো একটা সময় সাম্যাবস্থায় চলে আসতে পারে, মানে কি দুই পাশের গতিবেগ সমান হয়ে যেতে পারে। তাহলে জিনিসগুলো বুঝছো কিনা একটু আমাকে জানাও। তাহলে আমার কোন কোন জায়গাতে ফোকাস করতে হবে এগুলো আমরা জানি, যে হচ্ছে তুমি জিনিসগুলো জানো। তাহলে আমি কি দেখাচ্ছি? আমি দেখাচ্ছি তোমাকে এখন মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে। ঠিক আছে? যে কোন জায়গাতে চেঞ্জ হবে, উভয় দিকেরটা কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, অসম্পূর্ণ হয় না কথাটা কিভাবে চেঞ্জ হতে পারে, আছাটা কিভাবে নাই হয়ে যেতে পারে। ওকে? এইগুলো কিন্তু তোমার এখন নতুন করে মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না, তুমি এগুলো সব জানো ইনশাল্লাহ। মানে হচ্ছে আল্লাহর মতে জানারই কথা। তো এখন যদি নাও জানো তুমি একটু এখন পড়ে নিবা, এবং কোন কোন জায়গাতে চেঞ্জ হবে, যে আমি গোল্লা দিলাম, গোল্লাগুলো একটু ভালো মতো দেখবা। ক্লিয়ার? ওকে, এবার তাহলে হচ্ছে আমরা সামনে আসি। তাহলে সামনে এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। তাহলে নেক্সট টপিকে যেহেতু যাবো, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেন দেখলে তোমাদের বিরক্ত লাগে? বিরক্ত লাগলে জানাও। আমি এরকম একটা কোয়েশ্চেন দিলাম, আমরা জানি যে হচ্ছে কোন একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করার কিছু পদ্ধতি আছে। ওকে? আমার উভমুখী বিক্রিয়াকে একমুখী করার কিছু পদ্ধতি আছে, 3টা পদ্ধতি আছে আর কি, তোমার বইয়ের মধ্যে পাবা 3টা পদ্ধতি। এখন আমি জিজ্ঞেস করছি পদ্ধতি 9 কোনটা, কি বলবা? একটু দেখে শুনে তারপর অ্যান্সার করার ট্রাই করো। কি হইতে পারে জাস্ট আইডিয়া করার চেষ্টা করো। হ্যাঁ, ভুল হইতেই পারে, এবং আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো অনেক সময় ভুল হইতে পারে কোন সময়, এবং উত্তর কিন্তু এখানে একাধিক হইতে পারে। ঠিক আছে? ACD বলছে একজন, বাকিরা ওকে, আমাকে একটু পানি দিও। ওকে, ABCD বলছে একজন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এবার অ্যান্সারের দিকে যাচ্ছি। জিহাদ হোসেন, জিহাদ হাসান, আর একটু ভালো মতো চেষ্টা করো। আচ্ছা আমরা একটু দেখি। এখন ধরো হচ্ছে এরকম আছে, আমার কোন একটা বিক্রিয়া আছে হচ্ছে এরকম, মানে আমরা জানি যে হচ্ছে একমুখী বিক্রিয়াকে, ধরো এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া ছিল। কালারটা একটু চেঞ্জ করে নিই। ধরো এটা হচ্ছে A+B হচ্ছে বিক্রিয়া করে C তৈরি করতেছিল। ওকে, সি তৈরি করতেছিল, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এবং উভমুখী বিক্রিয়া আসলে মেইন যেই উপাদান যেটা দরকার, বা একমুখী বিক্রিয়াকে আমি যদি উভমুখী করতে চাই, যেমন ধরো হচ্ছে একটু আগে যেটা ছিল, হ্যাঁ, যে হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন বিক্রিয়া করে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছিল। হ্যাঁ, একমুখী বিক্রিয়া ছিল। একমুখী বিক্রিয়াকে উভমুখীতে রূপান্তর করার জন্য মেইন উপাদান যেটা, সেটা হচ্ছে উপযুক্ত তাপমাত্রা, চাপ এবং পরিবেশ। ওকে, তাহলে এই যে 4 নম্বর অপশন যেটা লিখছি, উপযুক্ত তাপমাত্রা, চাপ প্রয়োগ, এগুলো আসলে মেইনলি কার উপাদান? এগুলো হচ্ছে আমি যদি একমুখীকে উভমুখী করতে চাই, কিন্তু আমি চাইছি কি উভমুখীকে একমুখীতে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে এবার আমরা দেখি কি কি। তাহলে এটা হচ্ছে আমি একটা উভমুখী বিক্রিয়া ছিল, আর উভমুখী বিক্রিয়া মানে আমরা বলছিলাম যে হচ্ছে আবদ্ধ পাত্র তার একটা অন্যতম উপাদান। তাহলে এই জায়গার মধ্যে সে উভমুখী আছে। তাহলে এখন তাকে আমি একমুখী করতে যাচ্ছি, মানে বিক্রিয়া যে সামনে যাবে সে আর পেছনে আসবে না, সামনে গিয়ে আটকে যাবে। তো সামনে গিয়ে আটকে যেতে হলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কি করলাম, হুট করে এখানে পাত্রটা খুলে দিলাম। তো পাত্র খুলে দেওয়ার পরে কাহিনী কি ঘটলো? পাত্র খুলে দেওয়ার পরে এমন হয়েছে যে সি যেটা আছে এটা এরকম ভাবে বাতাসে হাওয়ায় মিলে গেছে। হাওয়ায় যখন মিলে গেল তখন কি হবে? সে যদি এদিকে আসার পরে হাওয়াই চলে যায়,
তাহলে কি আর পেছনে আসার সুযোগ আছে? সে তো আর পেছনে আসতে পারবে না। তাহলে পেছনে যদি না আসতে পারে তাহলে কি হলো বিক্রিয়া? শুধু সামনে গিয়ে আটকায় গেল। তাহলে এখন সেটা বিক্রিয়াটা কেমন হয়ে গেছে? একমুখী হয়ে গেছে, উভমুখী আর হয় নাই। তাহলে বিক্রিয়াকে যদি আমি পাত্র খুলে দেই তখন কি হবে? পাত্র খুলে দিলে উভমুখীটা একমুখী হয়ে যাবে। একটা পদ্ধতি আমরা পাইছি। 2 নম্বর অপশনে আসি এবার। 2 নম্বর অপশনটা কি? তুমি হচ্ছে একটু গাড়তেরা। তুমি বলতেছো যে হচ্ছে ভাই আপনি পাত্র উপর দিকে খুলছেন, কিন্তু আমি পাত্র উপর দিকে খুলবো না। আমি কি করব? আমি পাত্র নিচের দিকে খুলবো। তো তুমি পাত্র হচ্ছে এই যে নিচের দিকে খুললা। তো নিচের দিকে খুললা বলতে আমি কি বোঝাচ্ছি? নিচের দিকে পাত্র খুলছো মানে কি? তখন এখন কি সি এখন আর উপর দিকে যাবে না, এখন কই আসবে? নিচের দিকে চলে আসবে। এই যে নিচে চলে আসছে। নিচে যখন এরকম ভাবে চলে আসে তখন এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি যে হচ্ছে বিক্রিয়া কি হয়েছে? উৎপাদটা অদক্ষিপ্ত হয়েছে বা অদক্ষেপ তৈরি হয়েছে বা বিক্রিয়া থেকে অদক্ষেপ আলাদা হয়ে গেছে। ব্যাপারটা এরকম না? এটা ছিল বিক্রিয়া, বিক্রিয়া থেকে অদক্ষেপ আলাদা হয়ে গেছে। এখন বিক্রিয়া থেকে অদক্ষেপ যদি আলাদা হয়েই যায় তাহলে সে কি আর পেছনে আসতে পারবে? সে তো নিচে চলে আসছে, বাইরে চলে আসছে, পরিবেশ থেকে বাইরে চলে আসছে। তাহলে কি সেও আর কি পেছনে যাইতে পারবে না। তখন বিক্রিয়া কি হয়ে যাবে? বিক্রিয়া শুধু সামনের দিকে যাবে। ওকে, গেল। আরেকটা এরকম আছে যে বিক্রিয়ার পাত্র সব ঠিকঠাক আছে, ইনট্যাক্ট, সব ওকে, কিন্তু যখন সি উৎপাদ তৈরি হয়েছে, উৎপাদ তৈরি হওয়ার পরে যেরকম হয় দেখবো হচ্ছে তুমি শীতের দিন ধরো হচ্ছে তোমার আম্মু কি করতেছে? চিতই পিঠা বানাচ্ছে। তো চিতই পিঠা বানায় মাত্র হচ্ছে ইয়ের মধ্যে রাখছে, পাত্রের মধ্যে রাখছে, এমনি তুমি খাবলা দিয়ে নিয়ে চলে আসছো। তাহলে এইটা আবার পাত্রের মধ্যে দেওয়া পসিবল না, কারণ কি তুমি উঠায় নিয়ে চলে আসছো, ঠিক না? তো এখন কাহিনী যদি সেম হয়, দেখেন উৎপাদ তৈরি হয়েছে আর তুমি খাবলা দিয়ে উৎপাদকে বাইরে নিয়ে চলে আসছো, মানে উৎপাদকে জায়গা থেকে আমি সরাই ফেলছি। তাহলে কি সি যদি আমি এখান থেকে সরাই ফেলি তাহলে সি কি আর পেছনে আসার সুযোগ আছে? পেছনে আসতে পারবে না। তখনও বিক্রিয়া কি হয়ে যাবে? বিক্রিয়া শুধু সামনে যাবে। তাহলে বিক্রিয়া একমুখী হয়ে যাবে। তাহলে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার আমরা কয়টা পদ্ধতি পাচ্ছি? পদ্ধতি আছে হচ্ছে 3টা। কি কি? একটা হচ্ছে পাত্রকে যদি আমি খুলে দেই তাহলে কি সে বাতাসে মিলাই গেল, একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে পাত্রের বা বিক্রিয়ার মধ্যে যে অদক্ষেপ আছে, অদক্ষেপকে যদি আমি বিক্রিয়া থেকে আলাদা করে ফেলি বা বিক্রিয়া থেকে যদি অদক্ষেপ পরে বা অদক্ষেপ আলাদা হয় তখন কি হয়ে যাবে? সে একমুখী হয়ে যাবে। আরেকটা কি? পাত্র ঠিকঠাকই আছে কিন্তু আমি উৎপাদটাকে এখান থেকে সরাই ফেলছি, তখনও বিক্রিয়া কি হয়ে যাবে? একমুখী হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো? এতটুকু বুঝছো কিনা? মানে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার পদ্ধতিগুলো বুঝছো কিনা? পদ্ধতিগুলো বুঝলেই তো বাকিটা অ্যান্সার করা যাবে। ওকে, তাহলে এবার আসি হচ্ছে আমরা অ্যান্সারের মধ্যে। তাহলে অ্যান্সারের মধ্যে কি কি বলছে এবার একটু দেখি। 1 নম্বর অপশনে কি বলছে? 1 নম্বর অপশনে বলছে খোলা পাত্রকে বদ্ধ পাত্রে পরিবর্তন। লাইনটা জাস্ট উল্টা হয়ে গেছে। উল্টা কিরকম? খোলা পাত্রকে বদ্ধ পাত্র না তো, আমি যদি এটা ছিল বদ্ধ পাত্র, বদ্ধ পাত্রকে যদি আমি খুলে দিতাম তাহলে সে একমুখী হইতো। তাহলে কথাটা রিভার্স হয়ে গেছে। তাহলে খোলা পাত্রকে বদ্ধ পাত্র হবে না, হবে হচ্ছে বদ্ধ পাত্রকে খোলা। তার মানে কথাটা কি আছে? ভুল আছে। ওকে, আচ্ছা এরপরে অদক্ষেপকে বিক্রিয়ায় যুক্ত করে। অদক্ষেপ বিক্রিয়ায় যুক্ত হয় না ভাই, অদক্ষেপ পড়ছে মানে সে বিক্রিয়া থেকে আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে বিক্রিয়া থেকে সে আলাদা হবে। তাহলে এখানে যুক্ত করে এই কথাটা কি আছে? ভুল আছে। অদক্ষেপ মানে সে বিক্রিয়া থেকে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? অদক্ষেপ বিক্রিয়া থেকে আলাদা হবে, তাহলে এই কথাটাও কি আছে? আমার ভুল আছে। তারপরে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা না করে, এই যে না কথাটা এখানে ঘাপলা বাঁধায় দিছে। আমরা আগে বলছিলাম অ এবং না, এই দুইটা কথা আমাদের জন্য ডেঞ্জারাস। তাহলে উৎপাদকে আমরা কি করতে পারি? উৎপাদকে এখান থেকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে সে কি হবে? সে একমুখী হয়ে যাবে। কিন্তু এখানে বলছে আলাদা না করে, তাহলে এই না কথাটা আমার জন্য কি হয়ে গেল? কাল হয়ে দাঁড়াইছে। তাহলে এটাও ভুল। আর উপযুক্ত তাপমাত্রা চাপ প্রয়োগ করে, উপযুক্ত তাপমাত্রা চাপ প্রয়োগ করে হচ্ছে আমরা এই যে একমুখী বিক্রিয়া আছে, একমুখী বিক্রিয়াকে উভমুখী করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে একমুখীকে উভমুখী করার পদ্ধতি, উভমুখীকে একমুখী করার পদ্ধতি এটা না। ওকে, তাহলে উভমুখী থেকে একমুখীতে বিক্রিয়াতে রূপান্তরের পদ্ধতি নয় কোনটা? কোনটাই পদ্ধতি না, সবগুলাই কি আছে? ভুল আছে। কোন কোন জায়গাতে ভুল আছে? প্রথমটার মধ্যে হচ্ছে কথাটা রিভার্স হয়ে গেছে, জাস্ট উল্টা হয়ে গেছে। এখানে হওয়ার কথা ছিল অদক্ষেপ মানে কি বিক্রিয়া থেকে আলাদা হবে, আলাদা না হয়ে আমি এটাকে উল্টা অ্যাড করে দিছি। এরকম হওয়ার সুযোগ নেই। অদক্ষেপ এখানে অদক্ষেপ যেটা ছিল ওটা উল্টা ভেতরে যাবে না, না গিয়ে উল্টা বাইরে চলে আসবে। ওকে, উৎপাদকে আমি এখান থেকে আলাদা করতে হবে, কিন্তু আমি একটা না অ্যাড করে দিছি, ঝামেলা বাঁধাই দিছি। ওকে, আর লাস্টেরটা হচ্ছে জাস্ট এটা একটা অন্য জায়গার একটা অপশন এখানে নিয়ে চলে আসা হয়েছে। তাহলে আলটিমেটলি আমার এখানে কোনোটাই একমুখীতে রূপান্তরের পদ্ধতি না। বুঝছো কেন একটু বলো? আমি জানি মাথাটা হয়তো গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম যা হওয়ার ক্লাসের মধ্যেই হোক, পরীক্ষা হলে গিয়ে যেন না হয়। কোন কোন জায়গাতে কিভাবে চেঞ্জ হতে পারে আমি সব দেখা ফেলছি। এখন বলতে পারো যাচ্ছে ভাই
এত প্যাচের অপশন কি আসবে পরীক্ষাতে? উত্তর হচ্ছে না। কিন্তু তোমাকে যখন এই যে সেম কোশ্চেনই দিল, মনে করো পরীক্ষাতে এরকম সেম কোশ্চেন আসছে, এই কোশ্চেনটাই আসছে, এটাই উভমুখী বিক্রিয়া থেকে একমুখীতে রূপান্তরের পদ্ধতি 9 কোনটা? তখন কি হবে জানো? তখন হচ্ছে 3টা অপশন থাকবে কারেক্ট। ধরো এই 3টা আমি বলতেছি না, 3টা অপশন থাকবে কারেক্ট, একটা অপশন থাকবে ভুল। সেটা কেমন ভুল? এই যে আমি যেরকম ভুল করলাম এরকম ভুল থাকবে। তাহলে তোমার কি একসাথে সব ভুলগুলো দেখা হয়ে গেল না? তাহলে পরীক্ষা হলে কি এরকম ভুল যদি থাকে তুমি দেখলে বুঝে যাবে, আর এটা তো মানুষ ভাই বলছিল এরকম ভুল থাকতে পারে। জাস্ট তোমার জন্য তখন কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। বুঝছো? বুঝছো কিনা একটু বললো। নয় বলছে, তাহলে হচ্ছে জুলিয়া চৌধুরী জিজ্ঞেস করছে এবিসি না, ডি নাম্বারটা তো পদ্ধতি না। বুঝছো? পদ্ধতি নয়, ডি নাম্বারটাও কি উভমুখী থেকে একমুখী রূপান্তরের পদ্ধতি না। বারবার তো বলছি যে কি 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বারটা হচ্ছে একমুখীকে উভমুখীতে রূপান্তরের পদ্ধতি। তাহলে কি এটা কি, এটা ওইটার জন্য কি এটা ইয়া না, অ্যাপ্লিকেবল না। তাহলে অ্যাপ্লিকেবল না মানে কি, যে নয়, তাহলে এটা নয়ের মধ্যে পড়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? ওকে। এবার তাহলে হচ্ছে আমরা বইয়ের মধ্যে টপিকটা একটু দেখি। আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, তাহলে পড়ে যেহেতু ফেলছি এবার আমরা এখানে দেখি। তাহলে এখানে উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ বিক্রিয়া একটা একটু আগে আমরা বলছি, আগের লাইনে ছিল হচ্ছে সম্পূর্ণ নয়, এখানে লিখছে এই অসম্পূর্ণ। তাহলে একটু খেয়াল করতে হবে। তাহলে এটাকে যদি আমি একমুখী বা সম্পূর্ণ করতে চাই, আমার 3টা পদ্ধতি আছে অ্যাপ্লাই করার। একটা হচ্ছে কি, এই যে একটু আগে আমরা যেটা বলছি যে বদ্ধপত্রটাকে খুলে দিতে হবে। আমি যে জায়গাতে গোল্লা দিলাম একটু এই জায়গাতে তোমার বইয়ে তুমি গোল্লা দিয়ে রাখবা, কারণ অপশন এই জায়গাতে চেঞ্জ হতে পারে। 2 নাম্বার হচ্ছে কি, পদক্ষেপ কি হয়ে যাবে, পদক্ষেপ বিক্রিয়া থেকে আলাদা হয়ে যাবে। ওকে, 2 নম্বর অপশন আমি গোল্লা দিলাম। 3 নম্বর অপশন কি, উৎপাদকে এখান থেকে আলাদা করে ফেলবো। উৎপাদকে দাগ দিবা, তারপর উৎপাদকে আলাদা করে ফেলবো। কিন্তু আমি ওই জায়গাতে লিখে ফেলছিলাম আলাদা না করে, না কথাটা ভুল ছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর বেশি এখান থেকে কিন্তু দেখার দরকার নাই। এবার হচ্ছে নেক্সট অপশন। নেক্সট অপশন কি, নেক্সট অপশন হচ্ছে বিক্রিয়ার হার, হার ধ্রুবক। বিক্রিয়ার হার মানে কি, হার কথা বলা মানে হচ্ছে সময়ের সাথে সম্পর্ক। তোমরা জানো যে বিক্রিয়ার হার বলতে কি বোঝাচ্ছে, যে একক সময় কোন একটা বিক্রিয়া কতটুকু সামনে যাচ্ছে অথবা কতটুকু পেছনে আসতেছে, সেটাকে আমরা বলতেছি বিক্রিয়ার হার। এখন কথা হচ্ছে এই যে বিক্রিয়ার হার বলতেছে এবং হার ধ্রুবক, দুটোর মধ্যে মেইন পার্থক্য কি? ধরো এরকম একটা বিক্রিয়া আমি বললাম যে এ প্লাস বি বিক্রিয়া করছে, সেটা সি তৈরি করতেছে। এখন আমি জিজ্ঞেস করলাম যে একক সময়ে, যে 1 মিনিটে সে কতটুকু সি তৈরি করতেছে, অথবা এটা যদি কোনো কারণে উভমুখী বিক্রিয়া হয়, তাহলে এক মিনিটে সে কতটুকু এ প্লাস বি তৈরি করতেছে, এরকম কোশ্চেন যদি বলি তাহলে সেটা হবে কি বিক্রিয়ার হার। তাহলে হার ধ্রুবক কখন বলবো? এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন বিক্রিয়ার হার বলতেছি, তখন কিন্তু আমি কোনো বিক্রিয়ার ফিক্সড কিছু বলি নাই, সেটা যে কোনো বিক্রিয়া হইতে পারে। তাহলে আমার যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন বিক্রিয়ার কতটুকু উৎপাদ তৈরি হচ্ছে বা বিক্রিয়কের ফেরত আসতেছে এরকম কিছু বলবো, তখন হবে সেটা বিক্রিয়ার হার। আর হার ধ্রুবক কখন হবে? হার ধ্রুবক বললে তখন আর যে কোনো বিক্রিয়া বলা যাবে না, তখন বিক্রিয়া ফিক্সড হয়ে যাবে। ফিক্সডটা কেমন? তখন আমি বলবো যে হচ্ছে এই বিক্রিয়ার মোলারিটি হবে বা পরিমাণ হবে হচ্ছে 1 মোল। বুঝতে পারছো? তাহলে আমি যখন বিক্রিয়া ফিক্সড করে দিব তখন সেটা হয়ে যাবে হার ধ্রুবক, আর যখন আমি ফিক্স করব না, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হবে, তখন সেটা হবে হচ্ছে বিক্রিয়ার হার। কিন্তু কাহিনী সব সেম। ওইটার ক্ষেত্রে আমি কতটুকু উৎপাদ বা বিক্রিয়ক তৈরি হচ্ছে জিজ্ঞেস করবো, এটার ক্ষেত্রে আমি কতটুকু উৎপাদ বা বিক্রিয়ক তৈরি হচ্ছে এটাই জিজ্ঞেস করবো। কিন্তু এটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, আর যখন আমি একক মোলারের ক্ষেত্রে বলবো তখন সেটা হয়ে যাবে বিক্রিয়ার হার ধ্রুবক। এতটুকু বুঝছো কিনা একটু জানাইও। ওকে, এখন এখান থেকে আমাদের কি লাগবে, বিক্রিয়ার হারের এককটা লাগবে, এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তুমি এককটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্নের জন্য লাগবে। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম এটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো, এই 1 মিনিট লাগবে, আমি একটু পরে দেখাচ্ছি। এই টপিকটা পড়ানোর পরে আমি দেখাচ্ছি বিক্রিয়ার ক্রম নির্ণয়। ঠিক আছে, টেনশন নিও না, একটু ওয়েট করো। ঠিক আছে, বিক্রিয়ার হার গেল, হার আর হার ধ্রুবক টপিকটা যেহেতু আসছে আমরা টপিকটা দেখে ফেলি একবারে। তাহলে হার আর হার ধ্রুবক, হার ধ্রুবক ক্ষেত্রে কি এই সেম, যখন একক মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আমরা এটা হিসাব করব তখন এটা হয়ে যাবে হার ধ্রুবক। ওকে, এখন আসছে হচ্ছে হার হার ধ্রুবকের পার্থক্যটা পড়লে এনাফ। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে আসলে এখানে পার্থক্যটা দেখলে এনাফ হবে। বলো এটা কি অ্যান্সার হবে? বিক্রিয়ার হার প্রভাবিত হয় কি দ্বারা? আচ্ছা, হার না দিয়ে আমি একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে হার ধ্রুবক। হার ধ্রুবক চেঞ্জ হবে কি দ্বারা? হার ধ্রুবক, হার ধ্রুবক চেঞ্জ হবে কি দ্বারা? হার ধ্রুবক বলছি। ওকে, ওকে, খেয়াল করো, বিক্রিয়ার হার ধ্রুবক যখন বলবো,
হার ধ্রুবক বললে সে শুধু তাপমাত্রা দিয়ে চেঞ্জ হবে। হার ধ্রুবক, ধ্রুবক সবকিছুর ক্ষেত্রে ধ্রুবক থাকবে, শুধু তাপমাত্রা দিয়ে চেঞ্জ হবে। কিন্তু একটু আগের যে কোশ্চেনটা ছিল, আমি যদি বিক্রিয়ার হার বলতাম, ওকে, বিক্রিয়ার হার যদি বলতাম এবং তোমাকে জিজ্ঞেস করতাম বিক্রিয়ার হার প্রভাবিত হবে কি দ্বারা, বিক্রিয়ার হার যদি জিজ্ঞেস করি তখন অ্যান্সার কি হবে? ধরো এটাকে আমি অপশন দিলাম 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4। এবার 1 2 3 4 দিয়ে অ্যান্সার করো তো। এবার 1 2 3 4 দিয়ে অ্যান্সার করো। 1 2 3 4 দিয়ে অ্যান্সার করো। হার কি কি দিয়ে চেঞ্জ হবে? 1 2 3 দিয়ে অ্যান্সার করো, তাহলে আমি বুঝবো যে কোনটা অ্যান্সার করতেছো। হার অ্যান্সার করতেছো নাকি হার ধ্রুবক অ্যান্সার করতেছো। ওকে, গুড গুড, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। তাহলে দেখো, খেয়াল করো, বিক্রিয়ার হার যখন বলবো, হার বিক্রিয়ার হার হচ্ছে আসলে পৃথিবীর সবকিছু দিয়ে চেঞ্জ হয় নরমালি। যদি আমরা কেমিস্ট্রির ভাষাতে আমরা কয়েকটা জিনিস স্পেসিফিক করে বলে ফেলি যে আমার হার চেঞ্জ হতে হলে আমার কিছু নিয়ামক লাগবে, ওই নিয়ামকের আন্ডারে যখন চলে আসে তখন সেটা হয়ে যায় ঘনমাত্রা, তখন সেটা হয়ে যায় হচ্ছে তাপমাত্রা, তখন সেটা হয়ে যায় চাপ। তাহলে বিক্রিয়ার হার যখন বলবো আমি, সেটা ঘনমাত্রা দিয়েও চেঞ্জ হবে, সেটা তাপমাত্রা দিয়েও চেঞ্জ হবে, সেটা চাপ দিয়েও চেঞ্জ হবে, সবকিছু দিয়ে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। কিন্তু যখনই আমি হার ধ্রুবক বলবো, হার ধ্রুবক বলবো, তখন সে শুধু একটা জিনিস দিয়ে চেঞ্জ হবে, সেটা হচ্ছে তাপমাত্রা। ক্লিয়ার? মূলত বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের পার্থক্য বলতে আসলে এই জিনিসগুলাই বোঝাচ্ছি। ওকে, কোনটি নয় কখন বলছি? শুরুতেই বলছি আমি, কোনটি নয় তখনই অ্যান্সার হবে যখন এই তিনটার মধ্যে তুমি কোনোটা অ্যান্সার পাবা না, তখন শুধুমাত্র কোনটি নয় অ্যান্সারের মধ্যে যেতে পারবা। এছাড়া কোনটি নয়ের দিকে তুমি যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি তো উপরে এগুলোতে অ্যান্সার পেয়ে গেছি, এই কারণে আর 4 নাম্বার অপশনে যাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, না না, ডি এর মধ্যে তুমি যেতে পারবা না। কোনটি নয় কি বললাম আমি? যখন উপরের তিনটার মধ্যে তুমি অ্যান্সার না পাবা, তখনই তুমি কোনটি নয়ের মধ্যে যাবা। আর যদি উপরের মধ্যে অ্যান্সার পেয়ে যাও, তাহলে কোনটি নয় তোমার জন্য হচ্ছে, তুমি চিন্তা করবে এই অপশনটা ইনভিজিবল, তো তোমার কাছে এটা দৃশ্যমানই না, তুমি দেখতেছই না, বুঝছো? এর ছাড়া এটার মধ্যে যাওয়া যাবে না। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে বইয়ের মধ্যে দেখাচ্ছি, একটু খেয়াল করো বইয়ের মধ্যে কি কি আছে বৈশিষ্ট্য। তুমি একটু রিডিং করবা, কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্থক্যটা। তাহলে পার্থক্য আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা আমরা অলরেডি বলে ফেলছি, এটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, আর এটা হবে কি একক মোলারের ক্ষেত্রে, এটা আমরা অলরেডি দেখে আসছি। এরপর 2 নম্বর অপশন তাপমাত্রা। তাপমাত্রা যে বিক্রিয়ার হার অবশ্যই পরিবর্তন হবে। এবার আসছে তাপমাত্রা দ্বারা বিক্রিয়ার হার ধ্রুবক। হার ধ্রুবক কি অবশ্যই পরিবর্তন হবে, কারণ আমরা জানি তাপমাত্রা দিয়ে দুইটাই চেঞ্জ হয়। নেক্সট অপশনে আসি হচ্ছে এখন কি ঘনমাত্রা। এইবার আসি ঘনমাত্রা দিয়ে বিক্রিয়ার হার। একটু আগে আমরা বলছি হার সবকিছু দিয়ে চেঞ্জ হবে, তার মানে ঘনমাত্রা দ্বারা এটা পরিবর্তন ঘটবে। কিন্তু হার ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি বলছি? হার ধ্রুবক শুধু চেঞ্জ হবে তাপমাত্রা দিয়ে, তাহলে ঘনমাত্রা দিয়ে কি এটা চেঞ্জ হবে? ঘনমাত্রা দিয়ে দেখো এটার কোনো পরিবর্তন ঘটবে না। যে জায়গাগুলোতে দাগ দিচ্ছি তুমি একটু এইভাবে দাগ দিয়ে রাখো, তাহলে পড়ার সময় একটু বুঝতে সহজ হবে। এরপর নেক্সট অপশন, ঘনমাত্রার উপর নির্ভর করবে কি করবে না। আগের অপশনটাই আসলে এই অপশনটা, 3 নাম্বারটাই 4 নাম্বার। ঘনমাত্রা দ্বারা পরিবর্তন ঘটে মানে কি ঘনমাত্রার উপর সে ডিপেন্ড করবে। আর এটা যেহেতু ঘনমাত্রা দ্বারা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা এই জায়গাতে কি চলে আসবে, সে ধ্রুবক থাকবে। ঘনমাত্রা দ্বারা তাকে আমি চেঞ্জ করতে পারবো না। এবার আসবো হচ্ছে একক। বিক্রিয়ার হারের একক আমরা একটু আগে দেখে আসছি যেটা, সেটাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হার ধ্রুবকের একক আমরা এইভাবে সরাসরি বলতে পারবো না। হার ধ্রুবকের একক ডিপেন্ড করবে হচ্ছে বিক্রিয়ার ক্রমের উপর। যেহেতু বিক্রিয়ার ক্রম টপিকটা চলে আসছে, আমরা এখন বিক্রিয়ার ক্রম নির্ণয়ের দিকে চলে যাব। তোমার বইয়ে বিক্রিয়ার ক্রম বলতে দেখো হচ্ছে একটা হিজিবিজি একটা ব্যাপার স্যাপার আছে এখানে। আমরা তোমাকে একটু দেখাই। এই যে এখানে দেখো হচ্ছে কি বলছে, বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা, এখানে একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞা পড়ার দরকার নেই, আমি জাস্ট তোমাকে একটু দেখাচ্ছি যে বিক্রিয়ার হার নির্ণয়ের পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে সামথিং কিছু একটা বলছে, যে এরকম এরকম করলে যে ঘাত পাবা তুমি, পাওয়ার যেটা পাবা সেটাকে বলছে বিক্রিয়ার ক্রম। তো এইগুলো আমরা আসলে এইভাবে কোন সময় পড়ি নাই। এবং সবচেয়ে ঝামেলার ব্যাপার যেটা, এটা হচ্ছে যে ক্রমটা হবে হচ্ছে বিক্রিয়ার পরীক্ষা ভিত্তিক ফলাফল। পরীক্ষা ভিত্তিক ফলাফল বলতে আসলে কি বোঝায়? পরীক্ষা ভিত্তিক ফলাফল বলতে বোঝায় যে তোমার এটা ল্যাব টেস্ট করতে হবে। কারণ তোমাকে পরীক্ষা হলে বলছে এরকম যে অমুক দুইজন বিক্রিয়া করতেছে, এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম কি হবে। তখন তোমার কি করতে হবে জানো? ধরো তোমার সিট পড়ছে হচ্ছে ঢাকা ভার্সিটিতে, তোমার কলেজ হচ্ছে ধরো এই রংপুরে, তুমি তখন বলবা স্যার একটু ওয়েট করেন, আমার হচ্ছে আগে রংপুর যাইতে হবে ল্যাবে, আমার কলেজের ল্যাবে গিয়ে আমি হচ্ছে এটা কি করব, পরীক্ষা করে তারপর পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে অ্যান্সার করব, ঠিক না? হওয়া উচিত এরকম পরীক্ষা ভিত্তিক ফলাফল। কিন্তু এরকম তো তুমি করতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে? কোন একটা চোরা বুদ্ধি ইউজ করতে হবে। তাহলে চোরা বুদ্ধিটা থেকে আমরা একটু যাই যে ক্রমটা আমরা আসলে কিভাবে বের করি। তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয় হচ্ছে আমাদের এরকম একটা
শর্টকাট সিস্টেম আছে কি, এবং আগেই বলছে এটা আসলে কোনো ইউনিভার্সাল রুলস না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে জাস্ট একটা চোরা বুদ্ধি, তুমি পরীক্ষা হলে অ্যান্সার করবে কিভাবে সেটার জন্য। তাহলে আমার ক্রম নির্ণয়ের এরকম একটা সূত্র দেয়া আছে, সূত্রটা দেখো তো কি বলছে। সূত্র বলছে যে যত মোল তত ক্রম। এখন কথা হচ্ছে এটা কার মোল হিসাব করব আমি, একটু ভালো মতো মাথায় রাখবা যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা অলমোস্ট সব ক্ষেত্রে আমরা হিসাব করব হচ্ছে কার সাপেক্ষে, বিক্রিয়ক নাকি উৎপাদ? কি মনে হচ্ছে, বিক্রিয়ক নাকি উৎপাদ? অবশ্যই এখানে হিসাব করতে হবে হচ্ছে আমাদের বিক্রিয়কের সাপেক্ষে, ঠিক আছে? রিঅ্যাকট্যান্টের সাপেক্ষে হচ্ছে আমাদের হিসাব হবে। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে তুমি মাথায় রাখবা বিক্রিয়কের যত মোল থাকবে তুমি তাকে বলবো হচ্ছে তত ক্রম। ওকে, আমরা তাহলে হচ্ছে এবার একটু দেখি। উপরে দুইটা বিক্রিয়া দেখো হচ্ছে একসাথে দেওয়া আছে, এই দুইটা বিক্রিয়া তুমি মাথায় রাখবো হচ্ছে এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। এবং তোমার হচ্ছে এই ক্রম নির্ণয়ের ক্ষেত্রে তোমার এই স্লাইড পড়লে এনাফ। তোমার এখানে ক্রম নির্ণয়ের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে নরমালি কোয়েশ্চেনগুলো বই থেকেই করে এবং হচ্ছে এখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে আমি সবগুলো এখানে অলমোস্ট উঠাই ফেলছি। তাহলে এই দুইটা বিক্রিয়া কেন ব্যতিক্রম আমি তোমাকে একটু বলি। দেখো তো এখানে হচ্ছে কয় মোল আছে পেন্টক্সাইড, আছে হচ্ছে 2 মোল। আবার এখানেও যদি তুমি চিন্তা করো যে এটা আছে 1 মোল, এটা আছে 1 মোল, 2 মোল, তাহলে সেই হিসাবে এখানে আমরা বলছি যত মোল তত ক্রম। তাহলে 2 মোল করে আছে, তাহলে এটা আসলে দ্বিতীয় ক্রমের হওয়ার কথা, কিন্তু এটা আসলে হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, এই কারণে এটা হচ্ছে ব্যতিক্রম। আমি বাকিগুলো দেখলে তারপরে বুঝবা। এরপরটাতে আসো, পরেরটা ইজি। এখানে কয় মোল আছে? এটা আছে হচ্ছে হাইড্রোজেন আছে 1 মোল, আয়োডিন আছে 1 মোল, বিক্রিয়ক। এই যে বিক্রিয়ক আমরা হিসাব করলাম, একজন বিক্রিয়ক, তাহলে কয় মোল আছে? 2 মোল। তাহলে এটা কত ক্রমের বিক্রিয়া, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? তাহলে কি হবে, তাড়াতাড়ি অ্যান্সার করো। এই জিরো কেন, জিরো বলতেছে কেন? অবশ্যই কি এটা কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হবে, 2 মোল আছে, আর এখানে আমরা বলছি যত মোল তত ক্রম। কয় মোল পাইছি আমি? 2 মোল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এবার হচ্ছে এই অপশনে, এই অপশনের মধ্যে কি আছে খেয়াল করো। এই অপশনের মধ্যে সেম আগের মতো হিসাব করো, কয় মোল আছে? 2 মোল, এখানে আছে 1 মোল। টোটাল বিক্রিয়ক কয় মোল আছে? টোটাল বিক্রিয়ক আছে 3 মোল। তাহলে এটা কত ক্রমের বিক্রিয়া? এটা হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে কি তৃতীয় ক্রমের বিক্রিয়া। আচ্ছা, এবার আসে হচ্ছে 4 নম্বর অপশনটা। 4 নম্বর অপশনটা একটু ঝামেলার আছে। ঝামেলাটা কি? দেখো এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, এরকম বিক্রিয়া দেওয়ার পরে এই বিক্রিয়াটা আসলে এরকম ভাবে হয় না। ওকে, এই বিক্রিয়া হয় না, তাহলে বিক্রিয়া যদি না হয় তাহলে বিক্রিয়া কি? বিক্রিয়া যদি নাই হয় তাহলে বিক্রিয়া কি সামনে আগাচ্ছে না, কারণ বিক্রিয়া এখানে আটকায় গেছে। তাহলে বিক্রিয়া যদি নাই আগায় তাহলে এটা কি ক্রম তুমি নির্ণয় করতে পারবা? তাহলে ক্রম নির্ণয় করতে পারবা না। ক্রম যদি নির্ণয় করতে পারো না পারো তখন কি হবে? তখন সেটা হয়ে যাবে হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। এখন বলতে পারো যাচ্ছে ভাই এটা যে বিক্রিয়া হয় না বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে এই বিক্রিয়া ঘটতে গেলে তোমার অপশন এখানে দেখবো হচ্ছে দেয়া আছে এরকম যে সূর্যের আলো অথবা ইউভি রশ্মি। তার মানে এই জিনিসটা দেয়া বলতে বোঝাচ্ছে যে সূর্যের আলো অথবা ইউভি রশ্মি ছাড়া এই বিক্রিয়া ঘটবে না। ওকে, তাহলে এই বিক্রিয়া ছাড়া যদি না ঘটে তাহলে বিক্রিয়ার ক্রম কি? বিক্রিয়ার ক্রম হচ্ছে শূন্য। বুঝছো কিনা? ক্লিয়ার? তো আমাদের ক্রম নির্ণয় কিন্তু শেষ। ওকে, বুঝছো? তাহলে তুমি এটা 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 কিন্তু ক্লিয়ার এরকম দেয়া থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, এই যে ক্রমকে জিজ্ঞেস করছো আমি দেখাইছি তোমাকে হচ্ছে সংজ্ঞার মধ্যে যে হচ্ছে বিক্রিয়ার ঘাতগুলা যখন আমরা নির্ণয় করবো, যে ঘাতগুলার সমষ্টিগুলো যেটা পাওয়া যাবে সেটাকে বলেছি আমরা বিক্রিয়ার ক্রম। হ্যাঁ, তোমার এই ক্রমগুলা কিভাবে বের করে কি এগুলো তোমার দেখার দরকারই নাই, কারণ কি ওগুলো করতে গেলে আসলে ঝামেলা। এখন বলতে পারো আমি জানি তোমাদের মাথার মধ্যে আসবে যাচ্ছে মানে ভাই এগুলো কি বলতেছে, যেগুলো জানতে হবে না, কিছু করতে হবে না। দেখো তুমি পুরো ইয়ে লাইফ পরে পার করে চলে আসছো, এইচএসসি টাইম পুরোটা পার করে চলে আসছো, তুমি এগুলো সম্পর্কে হয়তো তেমন কিছু জানো নাই। এখন যদি হচ্ছে অ্যাডমিশন টাইমে অনেক কিছু থাকবে তোমার স্কিপ করতে হবে অথবা হচ্ছে মুখস্থ করে পার হয়ে যাইতে হবে। ওকে, আর এখানে তুমি যদি বলো যে ভাই এটা তো আমাদের কি সৃজনশীলতা নষ্ট হবে, নষ্ট হলে কিছু করার নাই। বুঝছো? তোমার এখন আলটিমেটলি যেহেতু সময় কম তোমাকে স্কিপ করে পার হইতে হবে। অনেক কিছু তোমাকে হচ্ছে ধারা মুখস্থ করে ফেলতে হবে। অনেক ম্যাথ দেখবা আমরা বলতেছি তুমি মুখস্থ করে ফেলো, আর ম্যাথ কি মুখস্থ করার জিনিস? কিন্তু মুখস্থ করতে হবে, কারণ কি তোমাকে আগে চান্স পাইতে হবে পরে অন্য কিছু। বুঝছো? শুনতে খারাপ লাগবে আমি জানি কথাগুলা, কিন্তু এটাই ফ্যাক্ট।
ওকে, তাহলে ক্রম নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা দেখো একটা শর্টকাট সূত্র ইউজ করলাম, যত মোল তত ক্রম। তাহলে কি প্রথম দুইটা বলছি আমরা ব্যতিক্রম, ব্যতিক্রম কি এখানে আছে 2 মোল, এখানেও আছে 2 মোল, দ্বিতীয় ক্রম হওয়ার কথা কিন্তু প্রথম ক্রম। তাহলে এটা তুমি শুধু হচ্ছে মনে রাখবা, বাকিগুলো এমনি সূত্রের সাথে মিলে যাচ্ছে। এখানে 2 মোল আছে দ্বিতীয় ক্রম, 3 মোল আছে তৃতীয় ক্রম। বিক্রিয়া নরমালি ঘটে না এগুলো ছাড়া, ঘটে না বলতে কি বিক্রিয়া আটকে আছে, তাহলে সেটা কি শূন্য ক্রম। বুঝছো কিনা, বুঝছো কিনা একটু বলো। ক্যাটালিস্ট থাকলে আসলে সব বিক্রিয়া যে শূন্য ক্রমের হবে ব্যাপারটা এমন না, কিন্তু এখানে যেটা দেয়া আছে তোমার বইয়ের উদাহরণের মধ্যে দেয়া আছে সেটাই আমরা ইউজ করবো আর কি। এবং আগেই বলছি যে এখান থেকে কোশ্চেন আসলে এই উদাহরণগুলি নরমালি ইউজ করবে, তো তোমার এটাকে জটিল বানানো লাগবে না আলটিমেটলি। ওকে ওকে, একটু জানাও বুঝছো কিনা। ওকে, এবার চলে আসছে আমরা একক নির্ণয়। আমরা একটু আগেই বলছিলাম, মনে আছে কিনা, আমরা পার্থক্যের মধ্যে দেখে আসছি যে বিক্রিয়ার হার ধ্রুবক, হার ধ্রুবকের একক নির্ভর করবে হচ্ছে কার উপর, বিক্রিয়ার ক্রমের উপর। তাহলে এখন কোশ্চেনটা একটু খেয়াল করো, তোমাকে জিজ্ঞেস করবে প্রথম ক্রম বিক্রিয়ার একক কি, মানে হচ্ছে হার ধ্রুবকের একক কি। তাহলে আমরা একটু বের করি প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া যদি বলে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া মানে কি, আমরা একটু আগে দেখে আসছি যত মোল তত ক্রম। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার মধ্যে আমরা সূত্র হিসেবে কি জানি, কত মোল থাকবে, প্রথম ক্রম বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক কত মোল থাকবে, 1 মোল। তাহলে 1 মোল যদি হয়, ওকে, আর উপরে কি আছে হার, বিক্রিয়ার হারের একক কি ছিল, হারের একক মনে আছে কিনা তোমাদের খেয়াল নাই, আমি একটু বলে দিচ্ছি। হারের একক ছিল হচ্ছে ms ইনভার্স 1। এই যে হারের একক আমি বসালাম, বিক্রিয়ার হারের একক। আর ঘনমাত্রা কার ক্ষেত্রে হিসাব করতেছি আমরা, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা, প্রথম ক্রম বিক্রিয়া মানে কি, একটু আগে আমরা বলছি যত মোল তত ক্রম। তার মানে প্রথম ক্রম বলছে, তার মানে এখানে কয় মোল আছে, 1 মোল। মোলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, m। তাহলে আমরা m কয়বার লিখবো এখানে, একবার। প্রথম ক্রম মানে কি 1 মোল, m লিখলাম। তাহলে এটার একক কি আসে, mm কাটা, তাহলে কত, s ইনভার্স 1। এটাই আমার কি হার ধ্রুবকের একক, কার ক্ষেত্রে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা एग्जांपल দিলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে, আমি তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। এবার বললো যে প্রথম ক্রম না, তুমি দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে বের করো। আমরা দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে যাই, সূত্র সেম, হার বাই ঘনমাত্রা। হার কি, বিক্রিয়ার হারের একক কি, ms ইনভার্স 1, ms ইনভার্স 1 দিলাম। নিচে ঘনমাত্রা, কত মোল ক্রম, ক্রম বলছে দ্বিতীয় ক্রম। তাহলে দ্বিতীয় ক্রম মানে কি, দ্বিতীয় ক্রম মানে কয় মোল, যত মোল তত ক্রম। তাহলে আমি এখন বলছি দ্বিতীয় ক্রম, তাহলে কয় মোল হবে, 2 মোল। তাহলে m এখন নিচে কয়বার দিতে হবে, 2 বার, মানে m স্কয়ার দিলাম। তাহলে এখন কাটাকাটি করলাম, এটা কাটাকাটি করলে কত থাকে m, তাহলে কি এটা উপরে উঠে গেলে m ইনভার্স 1 s ইনভার্স 1। ক্লিয়ার। এবার যদি আমার তৃতীয় ক্রম বলে, তাহলে কি হবে, তৃতীয় ক্রমের ক্ষেত্রে কি হয়ে যাবে, m ইনভার্স 2 s ইনভার্স 1। তাহলে পারা যাবে না, দেখো তো বুঝছো কিনা এবার বলো। কঠিন কিছু, কঠিন কিছু না, কিন্তু বই থেকে তখন তুমি হুবহু পড়তে যাবা তখন কঠিন লাগবে। এই কারণে তোমাদেরকে আমি বলতেছি তুমি স্লাইডটা ইউজ করো, তাহলে তোমার জন্য একটু হলেও সহজ লাগবে। ঠিক আছে, এবং আমি জানি মোটামুটি শিওর যে এই টপিকগুলো তোমরা এইচএসসি তে খুব বেশি জন আসলে এগুলো টাচ করে বা হচ্ছে এরকম ভাবে ওইরকম ভাবে পড়ো নাই, এরকম ভাবে জটিল এখন বানানোর দরকারও নাই। ওকে, তোমার আমি জানি এগুলো বললে তোমরা অনেকে মাইন্ড করতে পারো, কিন্তু আসলে হচ্ছে কিছু বলার নাই বা করার নাই। তুমি আপাতত আমাদের মেডিকেলের জন্য যতটুকু লাগবে ততটুকু পড়ো। বেশি জানতে ইচ্ছা করলে তুমি জানবা, সেটা কখন জানো, অ্যাডমিশন টেস্টের পরে। অ্যাডমিশন টেস্টের পরে তোমার বিশাল একটা ছুটি থাকবে, তখন তোমার যত আকাঙ্ক্ষা, তোমার যত জানার ইচ্ছা, হ্যাঁ সব তুমি হচ্ছে ইচ্ছা মিটাবা। তখন তুমি হচ্ছে বসে বসে শুধু হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়বা, এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার পড়বা, মঞ্চে আরো কঠিন কঠিন যেগুলো জিনিসপত্র আছে সব পড়বা, কোনো সমস্যা নেই। ওকে ডান, আমরা হচ্ছে এবার সামনে আগাচ্ছি। এবার একটু দেখো, আচ্ছা দুই একজন হচ্ছে একটু ঝামেলার কথা বলছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটু আমরা সামনে আগাই নেই। তাহলে পরীক্ষা ভিত্তিক ফলাফল তো আমাদের বের করার সিস্টেম নাই, যে সূর্যালোক প্রভাবিত বিক্রিয়া, সূর্যালোক ছাড়া যেহেতু বিক্রিয়া ঘটবে না, তাহলে শূন্য হয়ে যাবে। হারের একক আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, এগুলো আমরা বিক্রিয়াগুলো উদাহরণের মধ্যে দেয়া আছে। ওকে, ওই স্লাইডের মধ্যে দেয়া আছে। এই যে এটা কি তৃতীয় ক্রমের বিক্রিয়া, কি হবে m⁻²s ইনভার্স 1, আমরা সব পড়ে ফেলছি, এগুলো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। প্রথম ক্রমের বিক্রিয়া 3টা বৈশিষ্ট্য আছে, এগুলো রিডিং পড়বা। ঠিক আছে, এগুলো একটু জাস্ট রিডিং পড়ে ফেলবা। ওকে, এখান থেকে এর বেশি আসলে আমাদের দেখার তেমন কিছু দরকার নেই। ম্যাথগুলো আমরা বলছি পরেও করাবো। ওকে, যদি এখান থেকে ম্যাথ আসলে খুব বেশি লাগবে না। আমরা এখন হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি। ক্লাস কি বেশি বিরক্ত লাগতেছে, জানাও, বেশি বিরক্ত জানাও। তোমাদের যখন বিরক্ত লাগবে তখন কিন্তু আমি ক্লাস শেষ করে দিব। ওকে, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো আগে। এটা একটু অ্যান্সার করো দেখি।
এই কোশ্চেন দিলে কিন্তু তোমরা বিরক্ত হও না, ঠিক আছে? কোশ্চেন কিন্তু তোমাদের স্বার্থে দিচ্ছি, হ্যাঁ, অপশনগুলো যেন তোমাদের একটু ক্লিয়ার হয়। কি হবে অ্যান্সার? তাপমাত্রা বাড়লে কি ঘটে এরকম জানতে চাইছি আর কি। হ্যাঁ, আচ্ছা, সবাই হচ্ছে তাপমাত্রা বাড়লে, ওকে, এ আর সি বলছো, সংঘর্ষ বাড়ে বলছো, তার মানে হচ্ছে অধিক সংখ্যক বিক্রিয়া সক্রিয় শক্তি লাভ করে, এটা বলছো। আচ্ছা, সক্রিয় শক্তি বৃদ্ধি পায় বলো নাই, ওকে, অনেকে শুধু সি বলছো। ওকে, এবার হচ্ছে আমরা একটা টপিকে যাচ্ছি। এই টপিকটা দেখার আগে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি জিনিসটা দেখতে হবে। তো সক্রিয়ণ শক্তি জিনিসটা কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে, আমরা বইয়ের ভাষায় যদি বলি, বইয়ের ভাষায় বলতে গেলে হচ্ছে সক্রিয়ণ শক্তি ব্যাপারটা এরকম যে কোন একটা বিক্রিয়াতে অংশ নেওয়ার জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে বলি হচ্ছে আমরা সক্রিয়ণ শক্তি। আর সহজ ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে তুমি কোন একটা জায়গাতে ধরো জাদুঘরে ঢুকতে যাচ্ছ বা মিরপুর চিড়িয়াখানায় ঢুকতে যাচ্ছ বা কোনো সিনেমা হলে ঢুকতে যাচ্ছ, তখন তোমাকে এন্ট্রি ফি যেটা দিতে হবে, যে টাকাটা দিতে হবে, ন্যূনতম যে টাকাটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? যেমন আরো সহজভাবে আমরা একটা এক্সাম্পলে যাই, যে এক্সাম্পল তোমাদের আমি অনেকবার দিছি, সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে আমাদের আনন্দ সিনেমা হল। আনন্দ সিনেমা হল কই আছে তোমরা হয়তো অনেকেই জানো, ফার্মগেটে অবস্থিত, তাই না? এটা কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন না, টেনশনের কোনো কারণ নেই, তোমার মুখস্থ করতে হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আনন্দ সিনেমা হলের তুমি ধরলা হচ্ছে যে এখানে টিকিটের দাম 1000 টাকাও আছে, আবার সবচেয়ে কম টিকিটের দাম আছে হচ্ছে 50 টাকা, 50 টাকাও আছে। ওকে, তাহলে এই যে 50 টাকা কি ন্যূনতম, যে এখানে আপনি প্রবেশ করতে গেলে কমপক্ষে যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকাটা হচ্ছে কি এটার জন্য সক্রিয়ণ শক্তি, ন্যূনতম যেটা দিয়ে সে এন্ট্রি নিতে পারবে, সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? ওকে, এখন যদি এরকম হয় যে কোনো একদিন, ধরো আজকে রাতে, আজকে হচ্ছে মাইনুল ভাইয়ের ক্লাস আছে এখানে, এখন মাইনুল ভাইয়ের সম্মানে, এটা সম্মান না অসম্মান আমি জানি না, অসম্মানই হওয়ার কথা, যে কি করছে তখন যেটা হলো যে এখানে টিকিটের দাম আরো কমাই দিল, টিকিটের দাম 50 টাকার জায়গায় তোমার হচ্ছে শুধু 10 টাকা করে দিছে। তাহলে টিকিটের দাম যদি কমে যায়, টিকিটের দাম যদি আরো কমে যায়, তখন এখানে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে না, কমবে। আমার এন্ট্রি ফি কমে গেছে, এন্ট্রি ফি কমে গেলে আমার অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই কি বাড়বে। তাহলে এখানে দেখা গেল বেশি মানুষ এন্ট্রি নিবে, মানুষের সংখ্যা এখানে অনেক বেশি বেড়ে গেছে। তখন যদি দেখা যায় কেউ একজন সাংবাদিক বা মোবাইল সাংবাদিক বা যেই থাকুক, সে হচ্ছে একটা ছবি তুললো, ছবি তুললে দেখা যাবে হচ্ছে এটা কি, এটা হাউসফুল দেখা যাচ্ছে। এখন যেই সিনেমা ছিল, এই সিনেমাওয়ালা বলবে কি, সিনেমা যেহেতু হচ্ছে, সিনেমা হল যেহেতু হাউসফুল, তার মানে আমার সিনেমা কি, আমার সিনেমা সাকসেসফুল, তাই না? তার মানে কি, এটার আউটকাম কি হয়ে গেল, বেড়ে গেল। সেম কাহিনী বিক্রিয়ার ক্ষেত্রে, কোন বিক্রিয়ার ক্ষেত্রে যদি এরকম হয়, সক্রিয়ণ শক্তি, এটাই তো সক্রিয়ণ শক্তি, যদি আমি বলি যে হচ্ছে সক্রিয়ণ শক্তির পরিমাণ কমে গেছে, সক্রিয়ণ শক্তির পরিমাণ কমে গেলে অংশগ্রহণকারী বিক্রিয়কের সংখ্যা কি হয়ে যাবে, বেড়ে যাবে। অংশগ্রহণকারী বিক্রিয়কের সংখ্যা যদি বেড়ে যায়, আলটিমেটলি বিক্রিয়ার হারও কেমন হয়ে যাবে, বিক্রিয়ার হারও বেড়ে যাবে। ক্লিয়ার? ওকে, আর যদি কোনো কারণে এরকম হয়, উল্টা হয়, যে টিকিটের দাম ছিল 50 টাকা, এই টিকিটের দাম করে ফেলছে 5000 টাকা। ওকে, টিকিটের দাম যদি 5000 করে ফেলে, দাম কি অনেক গুণ বেড়ে গেছে, তো দাম যদি বেড়ে যায়, তখন কি বেশি মানুষ এটা কি দিতে পারবে, বেশি মানুষ এটা কি আর এফোর্ড করতে পারবে, এফোর্ড করতে পারবে না, তাই না? তাহলে তখন কি হবে, তখন অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাবে, আলটিমেটলি তখন হচ্ছে সিনেমা হল দেখবো হচ্ছে ফাঁকা, এতে করে কি হয়েছে, বিক্রিয়ার হার কমে যাবে। ঠিক আছে? তাহলে কাহিনী সেম, যে হচ্ছে যদি সক্রিয়ণ শক্তি বেড়ে যায়, টিকিটের দাম মানে তো সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি যদি বেড়ে যায়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার অংশগ্রহণকারী বিক্রিয়কের সংখ্যা কমে যাবে, আলটিমেটলি বিক্রিয়ার রেজাল্ট কেমন হবে, হারও কমে যাবে। এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে এবার তাপমাত্রার চাপ এবং ঘনমাত্রা সে তাকে কিভাবে প্রভাবিত করে। ওকে, এটা হচ্ছে আমার সিনেমা হল ছিল। এখন আমরা এই যে আগের এক্সাম্পলেই যাব, যেমন একজন বলছে আগুন লাগে জ্বালায় দিবেন, এই আগুন জ্বালানোর এক্সাম্পলেই যাচ্ছি আমরা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন এই আনন্দ সিনেমা হলের সামনে এখানে দেখবো অনেক মানুষ বসা থাকে বা হচ্ছে রিক্সা টিক্সা দাঁড়ায় থাকে, এরকম অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু আছে। এখন তোমার মাথায় হুট করে হচ্ছে তুমি পরীক্ষা টরীক্ষা শেষ,
এই কারণে তোমার মাথায় হচ্ছে এখন ধর হচ্ছে শয়তানে হুট করে একটা নাড়া দিল হচ্ছে হ্যাঁ কর এটাই কর এটাই কর, তোমার মাথায় তুমি বারবার না করছো আরে না এটা করলে মানুষ দৌড়ানি দিবে, মানুষ মারবে পিটাবে, কিন্তু তোমার এই শয়তান ওইদিকে গুতা দিচ্ছে না কর কর করলে ভালো হবে মজা পাবি। তখন আর তুমি আর তোমার যে হচ্ছে নফস যেটা আছে নফসের কন্ট্রোল করতে পারো নাই। তখন তুমি কি করছো, তখন তুমি হচ্ছে কোন একজন যে এখানে বসা ছিল কারো একজনের পেছনে হচ্ছে তুমি গিয়ে হচ্ছে গ্যাস লাইট বাড়ি দিয়ে দিছো আগুন লাগায়। হ্যাঁ, এখন তো হচ্ছে আগুন লাগানোর পরে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো লোকটা বসেছিল, এখন যদি দেখা যাচ্ছে পেছন তাকা যদি দেখা যাচ্ছে আগুন জ্বলতেছে, সে কি বসে থাকবে? তোমার কি মনে হচ্ছে বসে থাকবে? আরে জ্বলতেছে জ্বলুক, কটুকার জ্বলবে, এই চিন্তা করবে? অবশ্যই না। তখন সে কি করবে, যেহেতু আগুন জ্বলছে তার মানে এখন কি দিবে, ওইটা দৌড় দিবে, তাই না? তাহলে আমি ফার্স্টে কি করছিলাম, ফার্স্ট হচ্ছে আগুন জ্বালানো মানে কি আমি তাপমাত্রা কি করছি, তাপমাত্রা বাড়াই দিছি। ওকে, তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে এখন সে কি করলো, সে দৌড় শুরু করলো। সে কি একলা দৌড়াবে নাকি আশেপাশে সবাই দৌড়াবে, তোমার কাছে কি মনে হচ্ছে? তার পেছনে দেখতেছে সে হচ্ছে তার জামা কাপড়ে হচ্ছে আগুন লেগে আছে, সে কি একা দৌড়াবে নাকি এই যে আনন্দ সিনেমা হলের বাইরে যে মানুষজন আছে সবাই দৌড়াবে? কি মনে হয় তোমার? অবশ্যই সবাই দৌড়াবে। তাহলে সবাই মানুষজন হচ্ছে এরকম ভাবে এলোপাথারি ভাবে দৌড়াচ্ছে। তাহলে তাপমাত্রা যখন বেড়ে গেছে তার মানে তাদের কি হয়েছে, তাদের কি দৌড়াদৌড়ি বেড়ে গেছে। দৌড়াদৌড়িটাকে আমরা বইয়ের ভাষায় বলবো হচ্ছে তাদের কি হয়েছে, তাদের গতিবেগ বেড়ে গেছে, তাই না? তাদের গতিবেগ বেড়ে গেছে। এখন যদি গতিবেগ যদি বেড়ে যায়, এই যে এরকম ভাবে সবাই এলোপাথারি দৌড়াচ্ছে, এলোপাথারি যদি দৌড়ায় তাহলে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগবে কি লাগবে না, কি মনে হচ্ছে? ধাক্কা দেখি কম হবে নাকি বেশি, ধাক্কা দেখি কম হবে নাকি বেশি? ফার্স্ট বলো, ধাক্কাধাক্কি এখন কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে, ঠিক আছে? এই ধাক্কাধাক্কিটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি হচ্ছে সংঘর্ষ, ঠিক আছে? তাহলে এখন কি হবে, সংঘর্ষ হবে বেশি, ধাক্কাধাক্কি বেশি হচ্ছে। এবং ধাক্কাধাক্কি বেশি হওয়ার কারণে হুট করে সবাই দেখলো যে এই জায়গাতে হচ্ছে আনন্দ সিনেমা হলের গেটটা খোলা আছে। তাহলে এখন কি করবে, যেহেতু এখানে হচ্ছে গেট খোলা, তাহলে সিনেমা হলের গেট খোলা আছে, ধাক্কাধাক্কি করে কিছু মানুষ দেখা যাচ্ছে সিনেমা হলের ভেতরে প্রবেশ করে গেছে, সিনেমা হলের ভেতরে প্রবেশ করে গেছে। আমরা বলছিলাম যে সিনেমা হলের ন্যূনতম টিকিটের দাম ছিল হচ্ছে 50 টাকা, মনে আছে কিনা আগের স্লাইডে বলছিলাম। তাহলে এখন ওনারা যে ঢুকছে, ওনারা কি কোনো টাকা পয়সা দিছে? কিছুই দেয় নাই, খালি কি করছে, তাপমাত্রা বেড়ে গেছিল এই কারণে গতিবেগ বেড়ে গেছে, দৌড়াদৌড়ি করছিল, ধাক্কাধাক্কি করছিল, ধাক্কাধাক্কির এক ফাঁকে বাঁচার জন্য কি করছে, ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে যাওয়ার কারণে এখন তার কি, তার সক্রিয় শক্তির পরিমাণ কি ছিল, তার সক্রিয় শক্তির পরিমাণ বাড়লো নাকি কমলো? তার যে সক্রিয় শক্তি তার জন্য টিকিটের দাম, তার জন্য টিকিটের দাম বাড়লো নাকি কমলো, কি মনে হচ্ছে? তার জন্য টিকিটের দাম বাড়লো নাকি কমলো? তার জন্য টিকিটের দাম হচ্ছে কি কমে গেছে। কমে গেছে বলতে আবার কি জিরো হয়ে গেছে, যদিও বিক্রিয়ার ক্ষেত্রে জিরো হবে না, কিন্তু আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দিলাম আর কি যে কমে গেছে। ওকে, সক্রিয় শক্তি কমে গেছে। এবং তখন কিন্তু এই যে ভেতর মানুষজন যেহেতু প্রবেশ করছে, অলরেডি আগে থেকে সিনেমা কিছু মানুষ দেখতেছিল, এখন আরো মানুষ ভেতরে প্রবেশ করে গেছে সক্রিয় শক্তি দেখ কমে যাওয়ার কারণে, তখন আলটিমেটলি এখানে কি মানুষের সংখ্যা কি হয়ে গেছে, বেড়ে গেছে। মানে কি অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে গেছে। আর অংশগ্রহণকারীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সিনেমা কি দেখলে মনে হবে কি হাউসফুল, তার মানে এটার আউটকাম কি, আউটকাম বেশি। আউটকাম বলতে বোঝাচ্ছে আমরা বিক্রিয়ার হার কি হবে, বেশি হবে। ক্লিয়ার কিনা এবার বলো? আমরা একটা খুবই মানে উইয়ার্ড একটা এক্সাম্পল ইউজ করলাম, কিন্তু এক্সাম্পল ইউজ করলে আমরা আশা করি টপিকটা তুমি বুঝছো যে আমার কি হবে, তাপমাত্রা আগুন লাগছিল, আগুন লাগলে আমার কি তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সবাই দৌড়াদৌড়ি শুরু করছে, তার মানে কি গতিবেগ বেড়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করছে মানে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, তার মানে কি সংঘর্ষ বেড়ে গেছে, সংঘর্ষ বাড়ার কারণে ধাক্কাধাক্কি দিয়ে হচ্ছে কিছু মানুষ গেটের ভেতর দিয়ে ঢুকে গেছে, তার মানে সে কোনো টাকাই দেয় নাই, তার মানে তার জন্য সক্রিয় শক্তি কি কমে গেছে। সক্রিয় শক্তি কমে গেছে মানে কি এখন ভেতরে অংশগ্রহণকারীর সংখ্যা কি হয়ে গেছে, অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে গেছে। অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়া মানে কি আউটকাম বেড়ে যাওয়া। আউটকাম বলতে আমি কি বুঝাচ্ছি, বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার কি হয়েছে, বেড়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা আগের অপশনটার মধ্যে মানে কোশ্চেনটার মধ্যে দেখি, এটা ছিল আমাদের কোশ্চেন। কোশ্চেনের মধ্যে এবার কি বললাম আমরা, তাপমাত্রা বেড়ে গেছে। তাহলে তাপমাত্রা বেড়ে গেলে আমাদের কি ছিল, তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে আমরা বলছিলাম নেক্সট অপশন কি, এই যে এবার এই জিনিসটা খেয়াল করো তাহলে ব্যাপারটা বুঝে যাবা। তাপমাত্রা বাড়লে কি হবে, তার গতিবেগ বাড়বে, গতিবেগ বাড়লে কি হবে, সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বাড়লে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাবে, তার মানে কি অধিক সংখ্যক অণু সক্রিয় শক্তি লাভ করবে, বেশি মানুষ এটা হচ্ছে এফোর্ড করে ভেতরে প্রবেশ করে যাবে, কারণ কি তার টাকাই দেওয়া লাগে নাই। আর এর আলটিমেট রেজাল্ট কি, বিক্রিয়ার হার বেড়ে যাবে। বুঝছো? তাহলে এবার আমি কোশ্চেনটার মধ্যে যাই।
তাহলে তাপমাত্রা বাড়লে অবশ্যই কি হবে, সংঘর্ষ বাড়বে। সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পায় না, সক্রিয়ণ শক্তি উল্টা কমে গেছিল, তাহলে এটা কি, ভুল আছে। ওকে, তারপর কি, অধিক সংখ্যক বিক্রিয়ক সক্রিয়ণ শক্তি লাভ করে, মানে কি বেশি সংখ্যক কি অংশগ্রহণকারী ছিল, অংশগ্রহণকারী বেশি সংখ্যক মানে ছিল মানে কি অধিক সংখ্যক অংশ নিচ্ছে, সক্রিয়ণ শক্তি তারা লাভ করতে পারছে। ওকে, এবার বিক্রিয়ার হার বেড়ে যাওয়া, বিক্রিয়ার হার বেড়ে যাওয়া মানে কি, বিক্রিয়ার হার বেড়ে যাওয়া মানে হচ্ছে বিক্রিয়া সামনের দিকে যাওয়া। ঠিক আছে, সামনের দিকে যাওয়া মানে কি, সামনের দিকে আমি দুই ভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে সামনের দিকে ইউজ করতে পারি কথা, অথবা ইউজ করতে পারছি বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখছি কি বিক্রিয়া পশ্চাৎ দিক, পশ্চাৎ দিক বলতে এই দিক বোঝাচ্ছে। তাহলে বিক্রিয়ার হার বাড়া বলতে হচ্ছে বিক্রিয়া সামনে যাবে, পেছনে না। তাহলে পশ্চাৎ দিকে কথাটা আছে সেটা কি, ভুল আছে। তাহলে তাপমাত্রা বাড়লে কি কি ঘটবে, এ এবং সি। দেখো বুঝছো কিনা। ওকে, টপিকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, এবং এগুলো হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব আমরা পড়তেছি বইয়ের মধ্যে দেখাবো, কিন্তু আমরা আগে কনসেপ্টটা পড়ে ফেললাম। ক্লিয়ার? ওকে, মানে আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পরে অ্যান্সার করতে পারবা, এবং একই সাথে আমি তোমাকে কোয়েশ্চেন দেখাচ্ছি যেন তোমার কনসেপ্টটা আরো 100% ক্লিয়ার হয়। ওকে, এই কারণে কোয়েশ্চেন দেখে কিন্তু কেউ মন খারাপ করো না, কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি তোমাদের কি ডাউট ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, যদি কারো ভুল হয় বা হচ্ছে কোন কারণে না পারো, এরকম মনে করার কোন কারণ নেই যে মানুষ ভাই তোমাকে কোয়েশ্চেন দিয়ে আটকানোর জন্য কোয়েশ্চেন দিচ্ছে, ব্যাপারটা কোনোভাবে এরকম না, তোমার কোন জায়গাতে ঝামেলা হইতে পারে এটা দেখানোর জন্য কোয়েশ্চেনগুলো দিচ্ছি। ওকে, তাহলে এবার আমরা সামনে আগাই, আরেকটু টপিক বাকি আছে এই জায়গার কনসেপ্টের মধ্যে। কনসেপ্টটা কি, সেটা হচ্ছে এখন এটা ছিল হচ্ছে আমাদের তাপমাত্রার টপিক, তাই না? আমরা তাপমাত্রা বললাম, এখন তাপমাত্রা বাদ দিয়ে এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই, চাপ। চাপ কি, আমার এখানে যতটুকু জায়গা ছিল, ধরো এতটুকু জায়গার মধ্যে মানুষ ছিল, আমরা বলছিলাম না এখানে মানুষ আছে, আনন্দ সিনেমা হলের সামনে কতজন মানুষ আছে, আমি ধরলাম 1000 মানুষ আছে, 1000 মানুষ বসা। ওকে, এখন যদি এরকম হয় 1000 মানুষে তুমি হঠাৎ করে কি করলা, যতটুকু জায়গা ছিল, যে এখানে জায়গা আছে ধরো হচ্ছে 50 বর্গ মিটার, তুমি কি করলা, বা আর্মি এসে কি করলো, সব মানুষের চাপায় দিল, ওইদিকে রাস্তা ফাঁকা করবে, ফাঁকা করার কারণে 50 বর্গ মিটার জায়গায় 25 করে ফেলছে, মানে জায়গা ছোট করে ফেলছে, এতটুকু, এতটুকুর মধ্যে সবাই চাপায় দিছে, এটা এই জায়গা ফাঁকা করে ফেলছে, এই জায়গা এখন কি ফাঁকা। ওকে, এতটুকু ফাঁকা করে সবাইকে এই জায়গাতে নিয়ে আসছে, এই জায়গার মধ্যে। তাহলে অল্প জায়গার মধ্যে এখন কি হয়ে গেল, চাপ বাড়ায় দেওয়ার কারণে এখন কি হয়ে যাবে, মানুষের সংখ্যা বেড়ে যাবে না, এতে করে আবার কি, আবার ধাক্কাধাক্কি তৈরি হবে না, কারণ কি জায়গা কম মানুষ বেশি, যেটা তোমার হচ্ছে গুলিস্তানে হয়, নিউ মার্কেটে হয়, ঠিক না, ফুটপাতের পাশে দেখবো এরকম মানুষ বেড়ে গেছে, তার মানে কি, তার মানে সেম আগের মতো অবস্থা হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, ধাক্কাধাক্কি বেড়ে যাবে, ধাক্কাধাক্কি বেড়ে গেলে কি আবার কিছু মানুষ এদিকে প্রবেশ করে যাবে, এদিকে প্রবেশ করে যাওয়া তার মানে কি, তার মানে আবার এটার মধ্যে কি অংশগ্রহণকারী সংখ্যা বেড়ে যাবে, অংশগ্রহণকারী সংখ্যা বেড়ে গেছে, তার মানে বিক্রিয়ার হার বেড়ে গেছে। ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার? ওকে, এবার আসছে নেক্সট টপিক। নেক্সট টপিকে কি বলছে, লাস্টেরটা যেটা আছে, লাস্টের হচ্ছে তাপমাত্রা গেল, চাপ গেল, এবার আসে হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা টপিকটা কি, এবার খেয়াল করো, এবার যেটা হবে, আমার জায়গা এতটুকুই আছে, জায়গা পুরোটাই আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষজন কতজন ছিল, 1000 মানুষ ছিল, মানুষ 1000 ছিল। এখন তুমি কি করছো, তুমি হেলিকপ্টার দিয়ে আবার হচ্ছে ঢাকা মেডিকেল থেকে আরো 2000 মানুষ নিয়ে গেছো, হেলিকপ্টার দিয়ে বা কোনো একটা দিয়ে হচ্ছে তুমি 2000 মানুষ নিয়ে গেছো, 2000 মানুষ নিয়ে তুমি হচ্ছে এই জায়গায় ছেড়ে দিছো। ওকে, তাহলে এখন কি হয়েছে, আগে ছিল 1000 মানুষ, এই 50 বর্গ মিটার জায়গায় এখন আরো 2000 অ্যাড করে দিছো, মানুষ কত হয়েছে, 3000 মানুষ হয়ে গেছে এতটুক জায়গার মধ্যে। তাহলে আবার কাহিনী সেম হবে, মানুষ যেহেতু বেড়ে গেছে এতটুকুর মধ্যে, তাহলে কি বেশি মানুষ যেহেতু হয়ে গেছে, আবার জায়গা বড়ই ছিল কিন্তু কি মানুষ আরো বেশি, তাহলে এখন কি হবে, এখন আবার সেম ধাক্কাধাক্কি হবে, সংঘর্ষ হবে, মানে ধাক্কাধাক্কি লাগবে, ধাক্কাধাক্কি লাগলে আবার কি, আবার সেম কিছু মানুষ ভেতরে প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করলে কি হবে, আবারও কি অংশগ্রহণকারী সংখ্যা বেড়ে যাবে, বিক্রিয়ার হার বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা সবগুলোর সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কেমন, সবগুলোর সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কেমন, বিক্রিয়া যদি তাপ হারি হয়, এগুলো নিয়ে আমরা বলবো লা-শাতেলের নীতিতে বলবো। ঠিক আছে, আমরা তাপ উৎপাদী তাপ হারি কোনো কিছু যদি না বলি, আমরা জাস্ট এইভাবে চিন্তা করে ফেলবো, আর তাপ উৎপাদী তাপ হারি এগুলো বললে আমরা লা-শাতেলের নীতিতে যাব, সেগুলো আমরা বলবো, একটু ওয়েট করো। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হারের সম্পর্ক হচ্ছে আমরা কি বলবো, সবগুলোর সাথে সমানুপাতিক। ওকে, বাড়বে, অবশ্যই বাড়বে, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। এবার আমরা হচ্ছে টপিকগুলো বইয়ের মধ্যে দেখাই। তাহলে এবার দেখো আমরা কনসেপ্ট কিন্তু পড়ে ফেলছি,
ওকে, স্লাইড টাইড সব করে ফেলাম। এবার আমরা দেখবো বইয়ের সাথে আমাদের কথা মিলে কিনা। আমরা একটু দেখি নিয়ামক কি কি আছে। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আমরা শুরুতেই বলছি যে বিক্রিয়ার হারের উপর সবকিছুই মানে হচ্ছে প্রভাব বিস্তার করবে, কিন্তু আমরা নিয়ামক হিসেবে কাউন্ট করবো এই তিনজনকে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তিনটারই আলটিমেট রেজাল্ট কি? বাড়বে। ওকে, এখন আসে হচ্ছে বিজ্ঞানী আর্হিনিয়াস। তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করছে কে? এটা একটু বিজ্ঞানীর নামটা পড়ে রাখবা, এই বিজ্ঞানীর নামটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর্হিনিয়াস বলছে, এবং এখানে এখানে এই লাইনটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বিক্রিয়ার গতিবেগ বা হার 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। এরপরে হার বৃদ্ধির কারণ কি কি ঘটে? গতিবেগ বাড়বে, সংঘর্ষ বাড়বে, অধিক সংখ্যক বিক্রিয়ক সক্রিয় শক্তি লাভ করবে, আলটিমেট রেজাল্ট হচ্ছে হার বাড়বে। এখানে আর্হিনিয়াসের সমীকরণটা দেয়া আছে, একটু তুমি রিডিং করবা, লেস ইম্পর্টেন্ট, তুমি শুধু দেখে রাখবা। ওকে, এই কথা আবার সেম আগের কথা এখানে রিপিট করছে। এই লাইনটা একটু দেখে রাখবা, যে সক্রিয় শক্তি যত বেশি হবে লেখচিত্রের ঢাল তত খারাপ হবে। জাস্ট তুমি দেখে রাখবে, এগুলো সম্পর্কে বিস্তারিত আপাতত দরকার নাই। ওকে, এখানে অনেক ম্যাথ আছে, এগুলো কিচ্ছু ম্যাথ লাগবে না। যে ম্যাথ যেগুলো লাগবে আমরা দেখাবো কিন্তু পরে। চাপের প্রভাব, চাপ বাড়লে আলটিমেটলি কি হবে? এই আয়তন সংকুচিত হবে। আমরা 50 বর্গমিটার যেটা ছিল এটাকে 25 করে ফেলছিলাম, কারণ কি? জায়গা ছোট হয়ে গেছে। এতে করে কি হবে? সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বিক্রিয়ার হার বাড়বে। ওকে, তারপর আবার সেম ঘনমাত্রা, ঘনমাত্রা বাড়লে সেম আগের মতোই, ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কি হবে? বাড়বে। তার মানে কি? সমানুপাতিক। ক্লিয়ার? সক্রিয়ণ শক্তি আমরা একটু আগে দেখে আসছি, সক্রিয়ণ শক্তি জিনিসটা। ওকে, এখানে আবার একটা টপিক আছে, এই টপিকে আমরা যাব কিন্তু একটু পরে। এর আগে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে প্রভাবক। এই টপিকটা আছে, হ্যাঁ, এই টপিক আমরা দেখবো, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আমরা এর আগে যেহেতু প্রভাবক টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু আগে শেষ করব। আচ্ছা, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সক্রিয় শক্তির আন্ডারে, সেটা আমরা একটু দেখাবো। এটার অ্যান্সার কি হবে একটু দেখো তো। একটু দেখো, এটা কিন্তু সহজ কোশ্চেন। হ্যাঁ, এটা সহজ কোশ্চেন, এটা অ্যান্সার করার চেষ্টা করো। সহজ কোশ্চেন কিন্তু এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, অনেকে বলছো ডি, অনেকে বলছো সি ডি, অনেকে বলছো সি। ওকে, এ বি সি একজন বলছো, এই এ বি সি কিন্তু হবে না, আগে বলে দিলাম। এ বি সি কোনোভাবেই হবে না, মিথ্যা জিজ্ঞেস করছে কিন্তু। প্রভাবকের জন্য কোনটা মিথ্যা, কোশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। আমরা এবার টপিকে যাই, খেয়াল করো। আমাদের একটু আগে টপিকটা কি ছিল মনে আছে কিনা? এটা হচ্ছে একটা সিনেমা হলের কথা বলছিলাম আমরা, আনন্দ সিনেমা হল, তাই না? এখন তুমি ধরো এরকম আছে যে হচ্ছে আনন্দ সিনেমা হল, তুমি হচ্ছে একটা রেগুলার কাস্টমার। হ্যাঁ, যে হচ্ছে তুমি ওই জায়গাতে হচ্ছে যে রেগুলার সিনেমা দেখো বা এরকম কিছু একটা। এখন তুমি হচ্ছে একদিন সিনেমা দেখতে গেলা, সিনেমা দেখতে যাওয়ার পরে তুমি টিকেটের জন্য এরকম ভাবে লাইন ধরে দাঁড়ায় আছো, অনেক মানুষ দাঁড়ায় আছে। ওকে, এগুলো হচ্ছে মানুষ, তুমি চিন্তা করবে এগুলো মানুষ। যদি দেখা যাচ্ছে এগুলো গুল্লা, কিন্তু তুমি চিন্তা করবে এগুলো হচ্ছে মানুষ। আচ্ছা, এখন কিন্তু আমরা অনেকগুলো টপিক একসাথে পড়বো, মানে প্রভাবকের সবগুলো টপিক একসাথে পড়বো, টেনশন নেই, কোনো কারণ নাই, একটু মনোযোগী থাকো। এখন তুমি হচ্ছে এই জায়গাতে দাঁড়ায় আছো, এটা হচ্ছে তুমি। হ্যাঁ, তুমি এই জায়গাতে দাঁড়ায় আছো। এখন তুমি দেখলা কি এই দিন যেহেতু মানুষ বেশি, দেখবো হচ্ছে ঈদের সময় এরকম করে। হ্যাঁ, ঈদের সময় কাহিনী কি? ঈদের সময় হচ্ছে তুমি দেখলা যে কি, এই যে বাস ট্রেনের না নরমালি হচ্ছে বাসের দেখবো হচ্ছে টিকিটের দাম বাড়ায় ফেলছে, যে 200 টাকা টিকিটের দাম দেখবো হচ্ছে 500 টাকা 700 টাকা এরকম সেল করতেছে। এরকম তো সেম কাহিনী যখন দেখছে হচ্ছে মানুষ বেশি, ধরো এখানে টিকিটের দাম ছিল কত? টিকিটের দাম সাপোজ টিকিটের দাম ছিল হচ্ছে 500 টাকা, যে তুমি যে সিনেমাটা দেখতে গেছো এই সিনেমার টিকিটের দাম হচ্ছে 500 টাকা। কিন্তু যেহেতু মানুষ দেখছে, হুট করে এমনিতেই মানে হচ্ছে নিয়মের বাইরে গিয়ে ওনারা টিকিট সেল করতেছে 1000 টাকায়। তার মানে এখন সক্রিয় শক্তি কত? সক্রিয় শক্তি এখন হচ্ছে 1000 টাকা। এন্ট্রি ফি এখন কত হয়ে গেছে? 1000 হয়ে গেছে। ওকে, এখন তুমি এই জায়গায় দাঁড়ানো, হুট করে তুমি দেখলে হচ্ছে লাইনের পাশে দিয়ে হচ্ছে একজন, দেখবা সব জায়গাতে এরকম আছে, যেসব জায়গাতে লাইন বড় এসব জায়গাতে দেখবো হচ্ছে কিছু মানুষ আশেপাশে ঘোরাঘুরি করে, আর একটু পরে পরে জিজ্ঞেস করে ভাই হেল্প লাগবে। হ্যাঁ, খুব সাহায্য করে মানুষ, বুঝছো? তুমি দেখবো হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ, তোমার দেখবো হচ্ছে মানে মানবতার ফেরিওয়ালার কোনো অভাব নাই। স্পেশালি সরকারি হাসপাতাল, সরকারি বাকি যে প্রতিষ্ঠান আছে এগুলোর সামনে, হ্যাঁ, মানুষজন তোমাকে হেল্প করার জন্য পাগল। তুমি দেখে হচ্ছে মানে অবাক হয়ে যাবা যে বাংলাদেশের মানুষ এত হেল্পফুল।
হ্যাঁ, সব হেল্প করতেছে। তুমি দেখবো যে ট্রেনে উঠতে যেতেছো, দৌড়ায় আসছে মানুষ তোমার লাগেজ নেওয়ার জন্য। হ্যাঁ, তোমার লাগেজ যে স্যার দেন, স্যার দেন। হ্যাঁ, তুমি ফেরি ঘাটে যাবা, সদরঘাটে, সদরঘাটে যাওয়ার পরে সেম দেখবো মানুষজন দৌড়ায় আসতেছে তোমার কি বলে যে ইয়ে নেওয়ার জন্য, বস্তা নেওয়ার জন্য। হ্যাঁ, তুমি নিতে পারতেছো কিন্তু তাও স্যার স্যার বলতে বলতে বস্তা নিয়ে নিবে। তুমি তুমি যদি এখন এটা পাওয়ার পরে মানে সেরকম বলার পরে তুমি যদি এরকম হয়, তুমি একটু ফুলে গেলা, স্যার 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 করতেছে, তাহলে সুযোগ তো নেয় যায়, তুমি দিলা তারে যে নেন বস্তা নেন। হ্যাঁ, বস্তা তো নিবেই, একটু পরে আরেকটা বস্তা দাবি করবে। হ্যাঁ, যে ঠিক আছে মালের বস্তা দিচ্ছেন, এবার কি টাকার বস্তাও দেন। হ্যাঁ, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। ঠিক আছে, তখন তুমি যে মানিব্যাগ থেকে টাকা বের করে দিবে, একটু দিয়ে পোষাবে না। ওনারা তখন আরেকটা বস্তা দেবে, যে বলছে যে ঠিক আছে এই বস্তা দিচ্ছেন, এবার টাকারও একটা বস্তা দেন। তখন তো বিপদ না, স্বাভাবিকভাবে বিপদ। এইসব ব্যাপারে সাবধান। আচ্ছা, তো এই যে উনি যে ঘোরাঘুরি করতেছে, উনি এসে তোমার বললো যে স্যার কোনো সাহায্য লাগবে কিনা। এখন তুমি ওই দিন চিন্তা করছো যে তুমি জিজ্ঞেস করলা যে আসলে যাচ্ছে কৌতূহল বসে জিজ্ঞেস করলে যাচ্ছে কিরকম সাহায্য কি করতে পারবেন। কিন্তু উনি আসলে সাহায্য করতে রাজি হয়েছে। সেটা কি বলছে, স্যার আপনি হচ্ছে আমার টিকেটের দাম কত দেন, 800 টাকা দেন। 800 টাকা দিলেই আপনার কি আমি এন্ট্রি দিয়ে দিচ্ছি। তুমি তো শুনে খুশি। শুনে খুশি কি টিকেটের দাম তো আজকে কত নিতেছে, 1000। 1000 নিলে হবে কি উনি নিতেছে 800, তাহলে তোমার কি তোমারও 200 টাকা লাভ। এই লোকেরা কিন্তু 300 টাকা লাভ, কারণ টিকিট দাম এমনিতে আসলে কত, 500। তাহলে তুমি রাজি হয়ে গেছো, তুমি তখন হচ্ছে লাইন থেকে বের হয়ে ওনার সাথে চলে আসছো। ওকে, তার মানে তোমার জন্য সক্রিয় শক্তি বাড়লো না কমলো, কি মনে হচ্ছে? তোমার জন্য এন্ট্রি ফি, এন্ট্রি ফি মানে আমাদের কি ছিল, সক্রিয় শক্তি। তো তোমার জন্য এন্ট্রি ফি বা সক্রিয় শক্তি বাড়লো নাকি কমলো, কি মনে হচ্ছে ফার্স্ট বলো? অবশ্যই কি কমলো। আচ্ছা কমলো। এখন কমার পরে তোমার সাথে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই লোক তো তোমার কি সিনেমা হলে এন্ট্রি দিতে হবে না। এখন কথা হচ্ছে আমাদের মেইন গেট যেটা বা এন্ট্রি গেট ছিল এটা। এখন তোমার যদি লাইনের পেছন থেকে আইনে যদি এই দিক দিয়ে বলে ঢুকতে, তাহলে পেছনে যারা মানুষজন আছে এরা চিল্লাফাল্লা করবে না, স্বাভাবিকভাবেই চিল্লাবে। হ্যাঁ, তো চিল্লাবে এই কারণে হচ্ছে এদিক দিয়ে যাওয়া যাবে না। তখন তোমার কি করছে, বলছে স্যার আপনি আমার সাথে আসেন, আপনি এদিক দিয়ে এন্ট্রি নেন। মানে এটা হচ্ছে এক্সিট গেট, কিন্তু এক্সিট গেট দিয়ে তোমার এন্ট্রি দিয়ে দিছে। কারণ কি, কারণ ওই দিক দিয়ে দিলে তো মানুষ চিল্লাবে। তার মানে কি তোমার জন্য কি করছে, একটা তোমার জন্য একটা বিকল্প রাস্তা তৈরি করছে সে। ঠিক আছে, বিকল্প রাস্তা তৈরি করছে, তার মানে তোমার জন্য সক্রিয় শক্তি কমাই দিছে। তারপর হচ্ছে তোমার জন্য কি করছে, বিকল্প রাস্তা তৈরি করছে। ওকে, এখন দেখো তো তোমার কি হচ্ছে, তুমি তো 6-7 জনের পেছনে ছিলা, তার মানে তোমার গতিবেগ বেড়ে গেছে, তুমি ফাস্ট ঢুকে গেছো। কিন্তু স্বাভাবিকভাবেই তোমার গতিবেগ যদি বাড়ে, তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে এদের গতিবেগ কি হয়ে গেছে, এরা কি একটু পেছনে পড়ে গেল না? এরা যত নম্বর সিট পাইতো এখন কি আরেকটু পেছনে সিট পাবে, কারণ তুমি পেছন থেকে কি আগে গেছো। তার মানে এদের গতিবেগ কি হয়ে গেছে, কমে গেছে। ওকে, তার মানে এ কি করছে, এ লোকটা কি করছে, একই সাথে তোমার গতিবেগ বাড়ায় দিল এবং অন্যদের গতিবেগ কি করে দিল, কমায় দিল। বুঝছো জিনিসটা? ওকে, এবার তুমি হচ্ছে সিনেমা দেখতে গেলা, সিনেমা টিনেমা দেখে বের হইছো, বের হয়ে এসে দেখলে যে ওই লোক ঠিকই আগের মতোই আছে, পরবর্তী লাইনের জন্য আবার কি মানুষকে সাহায্য করা শুরু করছে। খুবই হেল্পফুল মানুষ, সারাদিনই কাজ করে, মানে সারাদিনই মানুষকে হেল্প করে। বুঝছো? তাহলে এই যে এই মানুষটা, তার নিজের কোনো পরিবর্তন আছে? নিজের কোনো পরিবর্তন নাই, সে যেভাবে ছিল ওইভাবেই আছে। ওকে, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি এরপরে যদি আবার কয়েকদিন পরে সিনেমা দেখতে যাও, তুমি দেখবা এই লোক আবারও এখানেই কাজ করতেছে। মানে কি তার কর্মক্ষেত্র কি ফিক্সড। এবং শুধু তার কর্মক্ষেত্র ফিক্সড ব্যাপারটা এরকম না, তুমি যদি খেয়াল করে দেখবা যে হচ্ছে বিভিন্ন জায়গাতে ভিক্ষুকের পর্যন্ত জায়গা ফিক্সড আছে। মানে আমার মনে হয় যে হচ্ছে ওই মোর মনে হয় লিজ নিছে ওনারা। বুঝছো, ওই যে ইয়া নেয় না, কি বলে এটারে, লিজ নেওয়ার ইজারা নেয় আর কি। হ্যাঁ, যে এই মোড় আমার ইজারা। হ্যাঁ, দেখবো হচ্ছে কোনদিন এই মোড়ে দাঁড়াইছে, কোনদিন হচ্ছে মোড়ের অপোজিটে দাঁড়াইছে, ইজারা নিয়ে তোমার হচ্ছে ভিক্ষা করতেছে। হ্যাঁ, এবং এখনকার ভিক্ষুকরা আসলে বেশিরভাগ ভিক্ষুকরা দেখলে আমার বিশ্বাস হয় না। বুঝছো, ওনারা করে ভিক্ষা, মানে ওটা হচ্ছে ভিক্ষা করে না, আসলে ব্যবসা করে বলা যায়, ব্যবসা করে। তো হচ্ছে ইজারা টিজারা নিয়ে যদি ব্যবসা করে তাহলে তো আসলে ভালোই ইনভেস্টমেন্ট। তো সেক্ষেত্রে একটু ভালোই মানে হচ্ছে এফোর্টও দেয়। হ্যাঁ, এরকম একটা অবস্থা আর কি। মানে কোন জায়গাতে এফোর্ট দেয় বুঝছো তো, এফোর্ট দিচ্ছে অভিনয়ে। তো ওনারা খুব মানে হচ্ছে আমার মনে হয় আর কি, বাংলাদেশে যত হচ্ছে স্পেশালি এখন যারা অভিনয় টভিনয় করে, তাদের চাইতে ভালো অভিনয় আসলে ভিক্ষুকরা করে, ভালো এফোর্ট দেয় আর কি। কারণ এত টাকা দিয়ে হয়তো ইজারা টিজারা নিছে, আর যদি এফোর্ট যদি না দেয় তাহলে তো ইনভেস্টমেন্ট তো উঠবে না। তো এই যে তাদের জায়গায় কি ফিক্সড, তাহলে উনার জায়গাও কি ফিক্স। তার মানে কি তার কাজের যে হচ্ছে জায়গা বা কার্যকারিতা সেটা কি সুনির্দিষ্ট। তার উল্টাপাল্টা জায়গা না, সে একই জায়গাতে বা একই বিক্রিয়াতে একই জায়গাতে কাজ করবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি, তাহলে এই লোকটা তাহলে কে, এই লোকটাকে তোমরা একটু আগে কমেন্ট করছো, এই লোকটা সহজ ভাষাতে বাংলাতে বললে হচ্ছে সে হচ্ছে দালাল, আর বইয়ের ভাষাতে বললে হচ্ছে সে হচ্ছে কি, সে হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক। ওকে,
বুঝছো? তাহলে কি কি বললাম আমরা? দেখো তো, আমার প্রভাবকের বৈশিষ্ট্য পড়া কিন্তু শেষ। বৈশিষ্ট্য পড়া কি? এক নম্বরে বলছি তার জায়গায় ফিক্সড, তার মানে তার কার্যকারিতা হচ্ছে সুনির্দিষ্ট, একটা গেল। দুই নম্বর হচ্ছে তার নিজের কোনো পরিবর্তন নাই, সে যেরকম আছে এরকমই থাকবে, নিজের কোনো পরিবর্তন নাই। তারপরে কি? সে তোমার জন্য কি করছে? একটা বিকল্প রাস্তা তৈরি করছে। তারপরে কি? সে তোমার জন্য সক্রিয়ণ শক্তি কি করে দিছে? সক্রিয়ণ শক্তি হ্রাস করে দিছে। ওকে। তারপরে কি? সে তোমার গতিবেগ বাড়ায় দিছে, তার মানে সে গতিবেগ বাড়াইতে পারে। আবার অন্যদের গতিবেগ কমায় দিছে, তার মানে সে গতিবেগ কমাইতেও পারে। ঠিক আছে? তাহলে আমার কিন্তু প্রভাবকের বৈশিষ্ট্য পড়া শেষ। বুঝছো কিনা বলো? ওকে। যদি বুঝে বুঝে থাকো তাহলে আমরা এবার অপশনগুলো অ্যানালাইসিস করি। তাহলে মিথ্যা জিজ্ঞেস করছি কোনটা? কার্যকারিতা সুনির্দিষ্ট। তাহলে বইয়ের মধ্যে দেখবা সুনির্দিষ্ট কথাটা দেয়া আছে, কিন্তু এই ব্যাপারে সাবধান থাকবা। সুনির্দিষ্টটা পরীক্ষা হলে দেখবা সুনির্দিষ্ট না দিয়ে অনির্দিষ্ট দিয়ে দিছে। আমরা আগে বলছি কথাটা ডেঞ্জারাস। ওকে। তাহলে অনির্দিষ্ট ডেঞ্জারাস হবে। তাহলে সুনির্দিষ্ট কথাটা কি আছে? কারেক্ট আছে। ভরের পরিবর্তন হয় না, না কথাটা কিন্তু ডেঞ্জারাস। পরীক্ষা হলে দেখবা না উঠে নাই, নাকি উঠে নাই নাকি দেয় নাই, দেয় নাই। তাহলে হচ্ছে কি এটাও কি আছে? কারেক্ট আছে। বিক্রিয়ার বেগ শুধু বৃদ্ধি করে, এই জায়গাতে ঝামেলা। ওকে। বিক্রিয়ার বেগ আমরা বলছি তাকে সে বৃদ্ধি করে, আবার কি হ্রাসও করে, একজনের বাড়ায় একজনের কমায়, দুইটাই করতে পারে। কিন্তু আমি এখানে বলে ফেলছি কি শুধু বৃদ্ধি করে, এই কথাটা ভুল আছে। শুধু বৃদ্ধি করে তখনই কারেক্ট হবে যখন আমি সেটা কার ক্ষেত্রে বলবো? ধনাত্মক প্রভাবকের কথা বলবো। ঠিক আছে? এর বাইরে গেলে সেটা কি? এমনিতে নরমালি ইন জেনারেল যদি আমি প্রভাবক বা ক্যাটালিস্ট বলি, তখন সে বৃদ্ধিও করতে পারে, হ্রাসও করতে পারে। ওকে। তারপর সক্রিয়ণ শক্তি, একটু আগে আমি দেখে আসছি তোমার কাছ থেকে টিকিটের দাম কি নিচ্ছে? সে কম নিচ্ছে, তার মানে সক্রিয়ণ শক্তি তোমার জন্য কি করছে? অবশ্যই হ্রাস করছে। তাহলে এই কথাটা কি আছে? কারেক্ট আছে। আর আমি জিজ্ঞেস করছিলাম মিথ্যা কোনটা, তাহলে মিথ্যা হচ্ছে শুধুমাত্র সি নাম্বার। দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ, অনেক দালালের অনেকগুলো সমার্থক শব্দ বলছো। সমার্থক শব্দ ছিল নাকি তোমাদের বইয়ে? দালালের সমার্থক শব্দ, তাই না? আমরা তো নরমালি হচ্ছে এই যে আগুন, বাতাস, তারপর হচ্ছে বিদ্যুৎ, তারপর হচ্ছে রাত, দিন, এগুলো সমার্থক শব্দ পড়ছিলাম। ও দেখি দেখো অনেকগুলা, যে বাংলায় প্রভাবক, কেমিস্ট্রিতে ক্যাটালিস্ট, বায়োলজিতে এনজাইম, ইংলিশে ব্রোকার, তারপর কি সব জায়গায় কি বলছে এটা? দালাল। অনেকগুলোর প্রতিশব্দ বলছে। আচ্ছা, ক্লিয়ার কিনা? ওকে। তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা টপিকে যাব। এটা আমরা বইয়ের মধ্যে দেখাবো, কিন্তু আমরা প্রভাবকের টপিকের মধ্যে আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, এবং তোমাদের আমি বলে দিচ্ছি এই কোশ্চেনটা একটু কঠিন। তাও একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে পারো কিনা। কঠিন কিন্তু ইন্টারেস্টিং একটা কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ, কোনটা সত্য নয় জিজ্ঞেস করছি। রসায়নের জন্য তোমাকে অবশ্যই হাজারি স্যারের বই পড়তে হবে। সত্য নয় বলছি। হ্যাঁ, তাহলে একটু ভালো মতো দেখো। সরি। ওকে, এ বলছো, এ সি বলছো, আবার একজন এ বলছো। ফেসবুক থেকে কেউ কিছু বলবা না? আচ্ছা, বেশিরভাগই এর পক্ষে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এবার বইয়ের মধ্যে যাই একটু। তাহলে বইয়ের মধ্যে কি বলছে আমরা একটু দেখি। প্রভাবক, প্রভাবকের প্রকারভেদের কথা বলছে, প্রভাবকের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, আমরা একটু আগে যেগুলো বলছি। ওকে। যে সক্রিয় শক্তি হ্রাস করে, বৃদ্ধি বা হ্রাস করতে পারে, নিজের কোনো পরিবর্তন নাই, কার্যকারিতা সুনির্দিষ্ট, কিন্তু সমবস্থাকে সে পরিবর্তন করতে পারে না। তাহলে এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, তুমি একটু মনে রাখবে আর কি। এবার হচ্ছে প্রভাবক কয় ভাগে বিভক্ত? আমরা তার কাজের ধরন অনুসারে 4 ভাগে ভাগ করতে পারি। ধনাত্মক প্রভাবক মানে কি? সে শুধু বিক্রিয়াকে কি করতে পারে? বৃদ্ধি করতে পারে। পরীক্ষাতে উদাহরণ, এবং এটা কিন্তু গতবার পরীক্ষাতে আসছিল। ওকে। তাহলে ধনাত্মক প্রভাবকের উদাহরণ তুমি অবশ্যই ভালো মতো পড়বা। আবার সেম ঋণাত্মক প্রভাবকের কি করবা? উদাহরণ ভালো মতো পড়বা। এগুলো নিয়ে আসলে আমাদের খুব বেশি ঝামেলা তৈরি হয় না। ঝামেলা তৈরি হয় হচ্ছে এই দুইটা নিয়ে। ওকে। তাহলে অটো প্রভাবক, আমরা এবার এটা নিয়ে একটু দেখবো। এটা নিয়ে হচ্ছে আমরা অটো প্রভাবক আর হচ্ছে আবিষ্ট প্রভাবক, এই দুইটা টপিক হচ্ছে আমাদের একটু দেখতে হবে। খেয়াল করো এবার। এখন এরকম হয়েছে, ধরো তুমি এই জায়গাতে টানা অনেকদিন সিনেমা দেখছো, টানা ধরো হচ্ছে আনন্দ সিনেমা হলে তুমি হচ্ছে ফার্ম গেটে থাকো, অনেকদিন সিনেমা দেখছো। তো সিনেমা দেখার পরে তুমি হচ্ছে এই জায়গাতে মোটামুটি সব সিস্টেম বুঝে গেছো। তো বুঝে যাওয়ার পরে হুট করে আরেকদিন সিনেমা দেখতে গেলা, গিয়ে দেখলে হচ্ছে এই লোক এখানে নাই। ওকে, এই লোক এখানে নাই। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু মুছে দিই, যে এখানে কি কোনো দালাল নাই। তো দালাল যেহেতু নাই, তখন তোমার মাথায় এই যে আবার শয়তানি গুতা দিছে, হ্যাঁ শয়তান একটু নাড়া দিছে, যে বলতেছে করে ফেল করে ফেল, তুই আজকে কি তুই পারবি। হ্যাঁ, এরকম তুমিও চিন্তা করছো, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে একটা চান্স নেয় যায়। তখন তুমি কি করছো? তখন তুমি হচ্ছে, তুমি তো আগে সবকিছু জানো, অনেকদিন দালালের সাথে মানে হচ্ছে তোমার কানেকশন হয়েছে, তখন হুট করে
তুমি এখান থেকে বের হয়ে আইসা সবাই বলতেছো এই সবাই লাইন ঠিক করেন, আবার কাউকে গিয়ে বলতেছো ভাই আপনার কি কোনো হেল্প লাগবে, তুমি তখন হচ্ছে আজকে হচ্ছে তুমি হচ্ছে ওই পরোপকারী বান্দা। হ্যাঁ, তুমি নিজে সবার হচ্ছে হেল্প করতেছো। তাহলে দেখো তো এখানে কি কাহিনী হয়েছে। এখানে আগে থেকে এখানে কোন হচ্ছে ক্যাটালিস্ট হচ্ছে ছিল না। তখন বিক্রিয়ক যারা ছিল এরা তো বিক্রিয়াতে অংশ নিতে আসছে, তার মানে এরা বিক্রিয়ক। তখন বিক্রিয়ক থেকে কেউ একজন হচ্ছে কি ক্যাটালিস্ট হিসেবে, মানে কি তুমি নিজে তখন হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করার জন্য চলে আসছো। ওকে, এই যে এরকম যে হচ্ছে আগে থেকে কোনো প্রভাবক ছিল না, কিন্তু বিক্রিয়কগুলোর মধ্য থেকে কেউ একজন প্রভাবক হিসেবে কাজ করা শুরু করে দিছে, তখন তাকে বলবো আমরা কি অটো বা স্বপ্রভাবক। দেখো তো বুঝছো কিনা, অটো হয়ে গেছে, এখান থেকে অটো একজন প্রভাবক হিসেবে কাজ করা শুরু করছে, তাহলে তখন সেটা কি হয়ে যাবে অটো বা স্বপ্রভাবক। এতটুকু বুঝছো কিনা বলো। আগের কোন ক্যাটালিস্ট ছিল না, যারা বিক্রিয়ক ছিল তাদের মধ্য থেকে একজন অটো প্রভাবক হিসেবে কাজ করে, মানে সেই নিজে কাজ প্রভাবক হিসেবে কাজ করা শুরু করেছে, তখন তাকে বলবো আমরা অটো বা স্বপ্রভাবক। তাহলে এখানে আমরা দেখি, একটু খেয়াল করো। এখানে দেখো আগে থেকে কোনো প্রভাবক ছিল না, এরা ছিল হচ্ছে সবাই বিক্রিয়ক। তখন হুট করে এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা আছে, এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে ম্যাঙ্গানিজটা আছে সে আয়ন হিসেবে Mn2+, এখানে কিন্তু সে আয়ন হিসেবে আছে। এই ম্যাঙ্গানিজ আয়নটা তখন কি করছে প্রভাবক হিসেবে কাজ করা শুরু করছে, এবং যেহেতু এখানে এরকম হয়েছে তাহলে এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো আমরা অটো বা স্বপ্রভাবক। ক্লিয়ার? ওকে, এবার আসছে নেক্সট অপশন। নেক্সট অপশনে আসি হচ্ছে এরকম, তোমার দেখবো হচ্ছে ফ্রেন্ড জোনে তোমাদের এরকম অনেকে আছে, কেউ খুব এক্সট্রোভার্ট, মানে আশেপাশে মানুষজন দেখলে গিয়ে হচ্ছে কথা বলা শুরু করে দেয় এবং কথা বলতেও পারে। হ্যাঁ, তুমি সবকিছু দেখবো হচ্ছে ফ্লার্টিং টার্টিং এ সবকিছুতে সে হচ্ছে এক্সপার্ট। হ্যাঁ, কারো কাছে গেলেই হচ্ছে কথা বলা শুরু করে দেয়, এরকম একটা অবস্থা। সে হচ্ছে এ ধর হচ্ছে হুট করে অক্সিজেনের সাথে দেখা হয়েছে, গিয়ে কথাবার্তা বলা শুরু করছে, এবং কি কথাবার্তা হয়েছে। ওকে, ডান। এবং ওর দেখা দেখি তখন তুমি মনে মনে হচ্ছে একটু কলার টলার ঠিক করলা, হচ্ছে যাই, ও যেহেতু পারছে আমিও পারবো। হ্যাঁ, এই চিন্তা করে ফুল কনফিডেন্সের সাথে তুমিও গেলা, তুমি হচ্ছে এই যে এইজন, তুমিও গেছো অক্সিজেনের সাথে কথা বলতে, কিন্তু তুমি কথা বলতে গেছ পারছো, তুমি যাওয়ার পরে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বুঝছো, তুমি কথা বলতে পারো নাই। তাহলে কারণ কি, তুমি হচ্ছে ইন্ট্রোভার্ট, তোমার পক্ষে কথা বলা সম্ভব হয় নাই। কিন্তু তোমার মনে খুব আকাঙ্ক্ষা, না কথা বলতেই হবে, অমুকের সাথে কথা বলতেই হবে। এই কারণে তুমি কি করছো, পরের দিন তুমি বলতেছো তোমার ওই যে এক্সট্রোভার্ট বন্ধুরা আছে, তারা বলছো বন্ধু আগামীকাল আমি যাব, তুই আমার সাথে যাবি, তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু হচ্ছে পাশে বসে থাকবি। এরকম একটা অবস্থা। কারণ আমি জানি তোমাদের অনেকের এগুলোর সাথে লাইফের সাথে মিলে যাচ্ছে। হুম, তুমি মনে মনে চিন্তা করতেছো ম্যানুল ভাই জানলো কেমনে, আমার কথাই কইতেছে নাকি। হ্যাঁ, আমি তোমার কথা বলতেছি না, এবং এগুলো তোমার হচ্ছে করার দরকারও নাই। ঠিক আছে, তুমি আপাতত পড়াশোনাতে মনোযোগ দাও। তাহলে আমি কি বলতেছিলাম, তুমি পরের দিন আবার গেছো, এই যে দেখো তুমি আবার গেছো, এই যে কথা বলতে গেছো, এবং তুমি কি করছো, তোমার এই যে বন্ধুরা সাথে নিয়ে গেছো, সে শুধু পাশে বসে আছে, সে পাশে বসে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে সে পাশে বসে থাকার কারণে তুমি খুব কনফিডেন্স পাইছো, সাহস পাইছো, এবং এই দিন দেখো হচ্ছে কি কথাবার্তা হয়েছে। বুঝতে পারছো কথা? তাহলে এই যে এ উপস্থিত থাকার কারণে এই বিক্রিয়াটা ঘটতে পারছে, এই কারণে এর প্রভাবে যেহেতু এই বিক্রিয়াটা হয়েছে, এ উপস্থিত থাকার কারণে যেহেতু হয়েছে, এই কারণে এটাকে বলবো আমরা কি আবিষ্ট প্রভাবক, আর এই পুরো জিনিসটাকে বলবো আমরা কি আবেশী প্রভাব। বুঝছো? এর উপস্থিতির কারণে, এর আবেশের কারণে এই বিক্রিয়াটা কি ঘটতে পারছে, এই কারণে এখানে আবিষ্ট প্রভাবককে এ হচ্ছে আমার কি এখানে আবিষ্ট প্রভাবক। বুঝছো কিনা বলো। বুঝছো কিনা বলো। তাহলে এখানে সোডিয়াম সালফাইড, একটু ভালো মতো খেয়াল করো, সোডিয়াম সালফাইড এটা কিন্তু সোডিয়াম আর্সেনাইড, আর এটা হচ্ছে সোডিয়াম সালফাইড। তাহলে আমার ইয়ে কি আবিষ্ট প্রভাবক কে, আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশন কি, নেক্সট অপশন হচ্ছে এরকম, তুমি দেখবা মাঝে মধ্যে কিছু জায়গাতে এরকম আছে যে দালাল এ ঘুরতেছে কাজ করার জন্য, এবং এর সাথে পিছে পিছে আরেকটা মানুষ এরকম ঘুরতেছে সাথে সাথে। সে নিজে কোনো কিছু করে না, নিজে কোনো কাজ করে না, নিজে কোনো দালালিও করে না, কিন্তু হুট করে তোমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে দালালের কানে কানে বলতেছে ভাই ওই লোকটা আমার পরিচিত, ওনার কাজটা একটু আগে করে দেন। সে কিন্তু নিজে করে নাই, সে কি করছে, সে দালালকে হিন্ট দিচ্ছে যে ভাই আমার কাজ, ওনার কাজটা আগে করে দেন। তার মানে কি, সে হচ্ছে দালালের সহায়ক। তার মানে সে নিজে কাজ করবে না, কিন্তু দালালকে হেল্প করবে। এই ধরনের জায়গাকে আমরা কি বলবো, এই ধরনের বস্তুকে, এই ধরনের উপাদানকে আমরা বলবো হচ্ছে প্রভাবক সহায়ক। বুঝছো? বুঝছো কিনা? তাহলে যে নিজে প্রভাবক হিসেবে কাজ করবে না,
কিন্তু কি করবে, প্রভাবককে হেল্প করতেছে, তাকে বলবো হচ্ছে আমরা প্রভাবক সহায়ক। ক্লিয়ার? ওকে, এবার আসে হচ্ছে নেক্সট অপশন। নেক্সট অপশনটা কি? নেক্সট অপশন হচ্ছে এর পরের বার আরেকদিন তুমি গেলা সিনেমা দেখতে, গিয়ে দেখলে কি এখানে তো দালাল কাজ করার কথা না, এই জায়গায় দালাল থাকার কথা, আমরা বলছিলাম কার্যকারিতা সুনির্দিষ্ট, তার মানে কি তার জায়গায় ফিক্সড, এখানে থাকার কথা। কিন্তু হুট করে একদিন হচ্ছে তুমি এখানে গিয়ে দেখলা এই জায়গায় হচ্ছে একটা আর্মির গাড়ি দাঁড়ায় আছে। ওকে, যেহেতু আর্মির গাড়ি দাঁড়ানো, তাহলে এখন কি দালাল আর কাজ করতে পারবে? কি মনে হচ্ছে? আর্মি দেখলে এখানে তো দালালি করতে আসবে না স্বাভাবিকভাবেই, কারণ দালালি তো আর কোনো হচ্ছে লিগ্যাল পেশা না। তাহলে আর্মির গাড়ি দাঁড়ানো, তাহলে এখন কি, এখন আর দালাল কি ওই দিন দালালি করতে পারবে না। তাহলে এবার তোমাদের জন্য কোয়েশ্চেন, এই আর্মির গাড়িটার নাম কি তাইলে বলো দেখি। আমরা অনেক কিছু পড়ছি, আমরা ধনাত্মক প্রভাবক পড়ছি যে গতি বাড়াবে, ঋণাত্মক প্রভাবক পড়ছি যে গতি কমাবে, অটো প্রভাবক যে হচ্ছে কি আগে থেকে দালাল ছিল না, সে বিক্রিয়ক থেকে কেউ একজন দালাল হিসেবে কাজ করা শুরু করছে, তাকে বলছি অটো প্রভাবক। আবিষ্ট প্রভাবক কি, তার প্রভাবে আরেকজন কাজ করার অনুপ্রেরণা পাইছে, সাহস পাইছে, তাকে বলছি আমরা আবিষ্ট প্রভাবক। আর বলছি আরেকজন কি, সে নিজে প্রভাবক হিসেবে কাজ করবে না, কিন্তু প্রভাবককে কাজে হেল্প করবে, তাকে বলছি হচ্ছে আমরা কি, তাকে বলবো হচ্ছে আমরা প্রভাবক সহায়ক। আর এখন এটা উপস্থিত থাকার কারণে দালাল কাজ করতে পারতেছে না, তার মানে কি দালালের জায়গা সে দখল করে ফেলছে, প্রভাবকের জায়গা সে দখল করে ফেলছে। তাহলে এরকম যদি হয় যে প্রভাবকের জায়গায় কেউ একজন নিজে দখল করে ফেলছে এবং এই কারণে প্রভাবক আর কাজ করতে পারতেছে না, তাকে বলবো হচ্ছে আমরা প্রভাবক বিষ। ক্লিয়ার কিনা এবার বলো? ওকে, তাহলে এবার অপশনগুলো আমি তোমাকে দেখাই। তাহলে প্রভাবক সহায়ক কে কে ছিল? প্রভাবক সহায়ক ছিল হচ্ছে, দেখো এখানে আয়রন কিন্তু প্রভাবক, কিন্তু মলিবডেনাম যেটা আছে সেটা হচ্ছে, মলিবডেনাম কিন্তু প্রভাবক হিসেবে কাজ করবে না, সে কাজ করবে প্রভাবক সহায়ক হিসেবে। তাহলে মলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। এবার হচ্ছে প্রভাবক বিষ। বিষ কোনটা বুঝছো তো? যে কি করবে, প্রভাবকের জায়গা দখল করে ফেলবে। যেমন কি তিনটা আছে, একটা হচ্ছে ধুলাবালি, একটা হচ্ছে সালফার গুঁড়া, একটা হচ্ছে আর্সেনিক অক্সাইড। তাহলে এরা কি, এরা হচ্ছে প্রভাবক বিষ। ওকে, কিন্তু এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। আমি যে জায়গাগুলোকে দাগ দিলাম, এই সবগুলোকে একসাথে করে একটা তোমাকে প্রয়োগমূলক কোয়েশ্চেন দিয়ে দিবে যে নিচের কোনটি একটি প্রভাবক বিষ না, এরকম। এটাকে এ নাম্বার অপশন দিলাম, এটাকে বি, এটাকে সি, আর এটা হচ্ছে ডি, অথবা এটাও হইতে পারে ডি। বুঝছো? তখন তোমাকে জিজ্ঞেস করবে কোনটা প্রভাবক বিষ না, কোনটা অ্যান্সার, বা কোনটা যে প্রভাবকের জায়গা দখল করবে না, এরকম হইতে পারে অ্যান্সার, মানে কোয়েশ্চেন। অ্যান্সার কি? তাড়াতাড়ি বলো। অবশ্যই অ্যান্সার কি হবে? ডি, তাই না? কারণ এরা হচ্ছে, এ হচ্ছে প্রভাবক আর এ হচ্ছে প্রভাবক সহায়ক, কিন্তু যাই হোক এরা দুজন তার প্রভাবক বিষ না, প্রভাবক বিষ হচ্ছে এইগুলা। ওকে, কারণ কি যেহেতু এখানে একই সাথে অপশনগুলো আছে, একসাথে অপশনগুলোকে একসাথে মিশাই দিয়ে দেখবো হচ্ছে স্যাররা কোশ্চেন করে দেয়। ওকে, এগুলো দেখালে কি তোমাদের প্যাস লাগে? দেখো আমি কিন্তু হচ্ছে ইচ্ছা করলেই শুধু তোমাদের হচ্ছে বই দেখায় দেখায় চলে যেতে পারি, কিন্তু আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন কেমন হইতে পারে সেটা দেখাচ্ছি, অপশনগুলো কিভাবে চেঞ্জ হতে পারে সেটাও দেখাচ্ছি। এতে করে আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে, যে তোমরা কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবা। এবার তাহলে হচ্ছে আমরা আগের কোশ্চেন দিকে যাই। এবার দেখো, খেয়াল করো, খেয়াল করো তো এবার, এবার অ্যান্সার করো দেখি। আবার কোশ্চেনটা আবার দিলাম, এবার বলো কোনটা সত্য না। মেডিকেল সেকেন্ড টাইমের নিউ ব্যাচ, ওই যে আমাদের মেইন ব্যাচ যেটা, এটার সাথে শুরু হবে, মানে হচ্ছে আমরা সম্ভবত 17-18 তারিখের দিকে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন করব, তারপরে শুরু হবে আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে কিন্তু আমাদের আগের ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে সেটার সাথে যুক্ত হতে পারো, তাহলে নতুন ব্যাচ যেটা আসবে সেটার অ্যাক্সেস তুমি এমনিতে পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে এবার বুঝছো তো? এই এখনো বলতেছ, মাথা বট্টা বানায় ফেলবো, বুঝছো? তুমি করবা, তুমি আজকে বাসায় যে একটু পরে ক্লাস শেষ হলে তুমি হচ্ছে তওবা করবা, বুঝছো? তওবা টোবা করে তারপর হচ্ছে আবার পড়াশোনা শুরু করবা, যে এত বড় ভুল কেন আমি করতেছি, বুঝছো? তোমার হচ্ছে ভুল স্বীকার করে তারপর সামনে আগানো। ওকে, তাহলে এবার আমরা আসি। সালফার গুঁড়া প্রভাবক সহায়ক, অসম্ভব, সালফার গুঁড়ো হচ্ছে প্রভাবক বিষ। ওকে, এটা প্রভাবক সহায়ক হবে না, হবে প্রভাবক বিষ। তাহলে এই কথাটা কি আছে? ভুল আছে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একটা সহপ্রভাবক, এই জায়গায় তো অনেকে ভুল করবা। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পুরোটা সহপ্রভাবক না, এখান থেকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে শুধু ম্যাঙ্গানিজ আয়নটা, এটা হচ্ছে সহপ্রভাবক, বুঝছো? শুধু Mn2+, পুরোটা সহপ্রভাবক না, পুরোটা প্রভাবক হিসেবে দালাল হিসেবে কাজ করে নাই। মানে তুমি ধর হচ্ছে তোমার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে গেছো, ফ্যামিলি সবাই কি দালালি করা শুরু করছো? উপায় আছে? তাহলে তুমি বাসায় জায়গা পাবা?
বাসায় দেখবো হচ্ছে পরের দিন গেট খুলতেছে না, সবাই নিয়ে গিয়ে দালালিতে লাগাই দিছো, ঠিক না, হচ্ছে কি যে হচ্ছে টিকিট বেচা এগুলাতে, তাহলে এটা কি সবাই তো খারাপ বলবে, তাহলে তুমি এটা করবে না, তুমি সর্বোচ্চ এই রিস্ক নিতে পারো, তাই না? তাহলে এখানে সবাই, এটা তো ফ্যামিলি সহ আছে, এই সবাই সেম কাজ করবে না, শুধু হচ্ছে কি শুধু এই আয়নটা। ওকে, এরপরে সোডিয়াম আর্সেনাইড একটা আবিষ্ট প্রভাবক ঝামেলা আছে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড না, সোডিয়াম সালফাইড ছিল হচ্ছে আবিষ্ট প্রভাবক, বুঝছো? তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে অপশন চেঞ্জ হবে। আর কি আর্সেনিক অক্সাইডের চাই প্রভাবক বিষ, শুধুমাত্র এই কথাটা কারেক্ট আছে। তাহলে এখন বলতে পারা যাচ্ছে কোয়েশ্চেনটা কেমন হবে, কোনটা সত্য নয়, আসলে কোয়েশ্চেনটা হবে না। ওকে, কোয়েশ্চেনটা হবে কিরকম, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি সত্য, তখন তুমি বুঝে যাবা কি এখানে সত্য কোনটা, শুধুমাত্র ডি নাম্বার। আর সত্য নয় যদি কোনো কারণে হয়, যদি এরকম অপশন তো পরীক্ষাটা আসবে না, কিন্তু এখানে এই কোয়েশ্চেন অনুসারে অ্যান্সার কিন্তু এ, বি এবং সি, তিনটাই। বুঝছো জিনিসটা? তাহলে আমি এরকম কেন দিলাম, তোমাদের অপশনগুলো একটু বেশি দেখানোর জন্য। বুঝছো? ক্লিয়ার কিনা একটু জানাও। প্রভাবক টপিক কিন্তু অলমোস্ট আমরা শেষের দিকে, আরেকটা টপিক আছে সেটা আমি একটু দেখাচ্ছি, বলো বুঝছো কিনা, নাকি ঝামেলা লাগতেছে? কোয়েশ্চেন দেখালে ঝামেলা লাগে না, এই টপিকটা সিস্টেমটা ভালো, একটু জানাও তো। এখন থেকে শুরু করলে পসিবল কিনা, হ্যাঁ এখন তো সবাই তো এখন থেকে শুরু করবে, 26 ব্যাচে যারা আছে তারা কি এখন থেকে শুরু করবে না? তাহলে এখন থেকে শুরু করলে হবে কিনা এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, তাই না? ওকে, তাহলে এবার এটা বলো, সমসত্ব প্রভাব কোনটা? কারণ আমি জানি তোমরা অনেকে চিন্তা করতেছো ভাই সমসত্ব অসমসত্ব দেখার জন্য এখানে তো ইয়ে দেন নাই, কি বলে এটাকে, যে কোনটা সলিড কোনটা গ্যাস কোনটা লিকুইড এরকম কিছু লিখা দেয় নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার এরকম অপশন থাকার সম্ভাবনাই বেশি, মানে যেখানে হচ্ছে তার ফিজিক্যাল স্টেট বলবে না, কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে যে আসলে কি বলতে যাচ্ছে। আমরা জানি যে হচ্ছে প্রভাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমসত্ব, একটা হচ্ছে অসমসত্ব। যদি এরকম হয় বিক্রিয়ক, উৎপাদ এবং তার প্রভাবক তিনজনে যদি একই ফিজিক্যাল স্টেট বা একই ভৌত অবস্থার মধ্যে থাকে, তাকে বলবো হচ্ছে আমরা সমসত্ব প্রভাবক। যদি যদি একজনও উল্টোপাল্টা হয়, যে অন্য ফিজিক্যাল স্টেট ভৌত অবস্থায় থাকে, তখন তাকে তাকে বলবো হচ্ছে আমরা কি অসমসত্ব প্রভাবক। আমরা তাহলে হচ্ছে এবার একটু দেখি, যেমন এখানে তুমি এখন বলতে পারো যাচ্ছে ভাই দেখে তো অন্তত একটু আইডিয়া করা যাবে, সেটা কিরকম, যেমন না আমরা জানি নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এটা সবাই গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস, কিন্তু আয়রন তো আর গ্যাস না, আয়রন হচ্ছে কঠিন, তাহলে সবাই কি সেম হয় নাই, তাহলে এটা সমসত্ব না, এটা অসমসত্ব। এবার এটার ক্ষেত্রে আসি, সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড তিনজনই গ্যাস, আবার এদিকে কি নাইট্রিক অক্সাইডে কি আছে, এটাও গ্যাস, তাহলে সবাই সেম আছে, তাহলে এটা কি সমসত্ব। এদিকে কি আছে, আমার ইথেন আছে, হাইড্রোজেন আছে, সরি ইথিন আছে, ওইদিকে হচ্ছে ইথেন আছে, তারপর হচ্ছে এখানে কি আছে, নিকেল আছে। তাহলে এগুলো থাকার পরে আমরা এগুলো বুঝতেছি হচ্ছে কি আছে, গ্যাস, কিন্তু নিকেল তো আর গ্যাস না, নিকেল একটা কঠিন পদার্থ, তার মানে কি না, সমসত্ব না। আবার এই বিআরডি কিন্তু সেম বিক্রিয়া, এখানে কি আছে, এগুলো সব গ্যাস, এটাও গ্যাস, কিন্তু প্লাটিনাম আমরা কি জানি একটা কঠিন পদার্থ, তাহলে এটা সমসত্ব না। তাহলে আমার সমসত্ব কোনটা, সমসত্ব শুধুমাত্র বি নাম্বার। ক্লিয়ার? বুঝছো জিনিসগুলা? বুঝছো কিনা একটু জানাও। ওকে, আমি জানি তোমাদের, তোমরা কোশ্চেন দিলে হয় কি জানো, কোশ্চেন দেখে হয়তো ক্লাসের মধ্যে হয়তো একটু মাথাটা ঘুরাইতে পারে, কিন্তু এতে করে তোমার, আমি জানি যাচ্ছে এতে হবে কি তোমার টপিকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝছো কোন জায়গাতে ঝামেলা হইতে পারে, এটা তুমি আগে থেকে আলাদা করে বুঝতে পারবা। পরীক্ষা হলে গিয়ে তোমার হচ্ছে দেখবা মাঝে মধ্যে এরকম হয় যে হচ্ছে তোমরা অনেক ইয়ের মধ্যেও দেখছো যে আগের আগের সিনেমা যেটা ছিল, একজন দেখবো হচ্ছে একজন আমাদের মুরব্বী অভিনেতা ছিল বাংলাদেশের, উনি প্রায় সব সিনেমাতে হার্ট অ্যাটাক করতো, কিছু হইলেই হচ্ছে কি বুকে ধরে হচ্ছে আমেনার মারে ডাক দিয়ে চিল্লান দিয়ে পড়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে যে কাহিনীটা ঘটছে ওনার জন্য সেটা কি নতুন। কারণ পরীক্ষা হলে গিয়ে যদি এরকম হয়, এরকম অপশনগুলো তোমার জন্য নতুন হয়, তাহলে তোমারও এরকম হইতে পারে যে কারো না কারো মারে ডাক দিয়ে হচ্ছে কি চিল্লান দিয়ে পড়ে যেতে হইতে পারে। তো তুমি সেটা কেন করবা? তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো যে এরকম অপশন আসতে পারে, এই জায়গাতে অপশনটা চেঞ্জ হতে পারে। তুমি যখন এরকম দেখবা, তখন হবে কি পরীক্ষা হলে যখন এরকম অপশন দেখবা যে এইভাবেই চেঞ্জ হয়েছে, তোমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে, যারে আমি যেরকম চিন্তা ভাবনা করছি কাহিনী কি সেম এরকমই হয়েছে। বুঝছো? ওকে, এটার ক্ষেত্রে কি হবে বলতো, আমি বলছি যে উৎপাদের স্থিতিশক্তি বেশি, বিক্রিয়কের স্থিতিশক্তি কম, এই জায়গাতে বিক্রিয়াটা কেমন হবে, তাপ উৎপাদন নাকি তাপ হানি, আমি দুটো অপশনই দিলাম, এটার দিকে ফোকাস করে জাস্ট বলে ফেলো।
কি হবে? তাপ হারি। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, এসব ক্ষেত্রে যেটা হবে, তুমি তাপ উৎপাদী তাপ হারি যখন দেখবা, তখন অলওয়েজ আমরা আগে বলছি রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারের মধ্যে বেশিরভাগ টপিকের মধ্যে আমরা হচ্ছে বিক্রিয়কের দিকে ফোকাস করবো। তাহলে তুমি এখানে বিক্রিয়ক দেখবা, বিক্রিয়ক বড়লোক নাকি গরিব, তাহলে তুমি হচ্ছে এটার উপর ভিত্তি করে সবকিছু হিসেব করে ফেলবা। এখানে দেখা যাচ্ছে বিক্রিয়ক গরিব, তাহলে বিক্রিয়ক যদি গরিব হয় তাহলে সে কি করবে? সে নিজেই, বিক্রিয়ক যদি গরিব হয় সে নিজেই মানুষের কাছ থেকে ভিক্ষা করবে। ওকে, তাহলে কি হবে? ভিক্ষা করবে বলতে কি বোঝাচ্ছি? বিক্রিয়ক গরিব, তার মানে সে মানুষের কাছে হাত পাতবে যে আমার কিছু দেন। তো আমার কিছু দেন মানে কি? সে মানুষের কাছ থেকে সে নিবে। মানুষের কাছ থেকে যদি নেয় তাহলে সেটাকে আমি কি বলবো? মানুষের কাছ থেকে সে শোষণ করলো, মানুষের কাছ থেকে সে হরণ করলো। তার মানে সেই বিক্রিয়ার নাম কি হবে? সেই বিক্রিয়ার নাম হবে হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ক্লিয়ার? আর যদি উল্টা হয়, বিক্রিয়কের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি যদি বেশি হয় তার মানে কি? বিক্রিয়ক বড় লোক। আর বিক্রিয়ক বড় লোক হলে কি হবে? সে তখন কি নিজের পকেট থেকে বাইরে মানুষকে দিবে, পকেট থেকে বাইরে দিচ্ছে, তখন সে কি? সেটা হবে কি? তার পকেট থেকে বাইরে যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি? তাপ উৎপাদী। ক্লিয়ার? তাহলে এইসব জিনিস ভুল করা যাবে না। বুঝছো কিনা একটু বলো। এটাই ছিল হচ্ছে আমাদের ওই যে একটা টপিক আমরা স্কিপ করে আসছিলাম, যেটা তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে হচ্ছে একটা গ্রাফ দিয়ে হচ্ছে বোঝানো আছে, তোমার এত বেশি খুব বেশি পড়তে হবে না, তুমি এই ক্যালকুলেশনটা মাথায় রাখবা যে বিক্রিয়কের শক্তি আর হচ্ছে উৎপাদের শক্তি কোনটার সাথে কোনটার কম্পারিজন। আচ্ছা, আমরা আজকে আর আসলে বেশিটুকু পড়বো না, আমরা রাসায়নিক পরিবর্তন নরমালি হচ্ছে 2 ক্লাসে শেষ করি। তবে আজকে ফ্রি ক্লাস ছিল, আজকে আমরা অর্ধেকের চাইতে একটু কম হয়তো পড়ছি। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করবো হচ্ছে এই ক্লাসটা রাসায়নিক পরিবর্তনের যে হচ্ছে বাকি পার্টটুকু আমরা আরেকটা পারলে ফ্রি ক্লাস দিয়ে তোমাদের হচ্ছে এটা পড়ায় ফেলার। আর এটা তো আমরা পেইড কোর্সে তো আমরা রেগুলার রুটিনে পড়াবোই ইনশাল্লাহ। আর যারা হচ্ছে এরকম আছে যে অনেকে থাকতে পারে যে আমরা ফ্রি ক্লাসের মাধ্যমেই হয়তো প্রিপারেশন নেওয়া লাগতে পারে, এরকম অনেকে থাকে, এটা নিয়ে মানে হচ্ছে হাহুতাশ করার কোনো কারণ নাই। যদি এরকম হয় তাহলে হচ্ছে আমরা এটা অবশ্যই বাকি পার্ট যেটা আছে, যেটার মধ্যে হচ্ছে আসলে খুব বেশি পড়ার টপিক কিছু নেই, আমাদের লাশে তিলের নীতি আছে, পিএইচ আছে আর হচ্ছে বাফার আছে। বুঝছো? যেমন আমরা হচ্ছে তোমাদের যদি ওই স্লাইডটা দেখাই, ওই যেন ছিল একেবারে প্রথম স্লাইডটা। ক্লাস কেমন লাগছে একটু জানাও তো। ওকে, এই যে দেখো, আমরা অলমোস্ট শুরুর দিকে টপিক কিন্তু আমরা পড়ে ফেলছি। আমাদের কি কি টপিক বাকি আছে? লাশাতিলের নীতি টপিকটা বাকি, ক্যাপিক অ্যাসিড নিয়ে আমরা আগেই বলছি, ক্যাপিক অ্যাসিড টপিক আমাদের এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু ক্যাপিক অ্যাসিড ইকুয়াল টু আরটিডিএলএন এতটুকু লাগবে, অ্যাসিডের শক্তিমাত্রা, তাহলে এটা আর এই দুটো টপিক, 4টা টপিক আছে আমাদের বাকি। ওকে, যদিও এখানে হচ্ছে পিএইচ এর ম্যাথ কিছু আমাদের করতে হবে আর কি, তো আমরা চেষ্টা করবো ওইটা হচ্ছে আলাদাভাবে পড়ায় দেওয়ার। ওকে, তাহলে আমরা আজকে যতটুকু বললাম এতটুকু তোমরা বুঝছো কিনা, বা সিস্টেমটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। আমরা কিন্তু ক্লাসের মধ্যে আমাদের পেইড ক্লাসে হচ্ছে আসলে এইভাবেই আগাবো, এবং সেখানে হয়তো কোশ্চেন আরেকটু বেশি থাকতে পারে, কারণ তখন হচ্ছে আমরা কোশ্চেনের অপশনগুলো আরেকটু চেঞ্জ করার চেষ্টা করবো আর কি। ওকে ওকে, বুঝছো কিনা একটু জানাও যতটুকু আমরা পড়লাম। এবং মেইন কথা হচ্ছে মেইন ক্লাসের ডিউরেশন, পেইড ক্লাসের ডিউরেশন দেখা হচ্ছে আমার ক্লাস বা আমাদের ক্লাস নরমালি 2 থেকে 2.5 ঘন্টা হবে। ওকে, 2 থেকে 2.5 ঘন্টা, আর কিছু না, 2 থেকে 2.5 ঘন্টা। যেমন হচ্ছে আজকে 2 ঘন্টা পড়লাম না, পেইড ক্লাসে যেটা হবে আমি হয়তো তোমাকে এখানে লাশাতিলের নীতিটা পড়ায় ফেলার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমার আর ধরো হচ্ছে আধা ঘন্টা সময় লাগতো, ঠিক আছে, এরকম আর কি। তো আমরা চেষ্টা করবো হচ্ছে নেক্সট ক্লাসে কোনো একদিন, এটা হচ্ছে আমরা কোনো একদিন বলতে খুব দ্রুতই আমি তোমাদের পড়ায় দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। ওকে, কিন্তু এখন মেইন কাজ যেটা তোমাদের, সেটা হচ্ছে কি জানো, যে পড়ার সিস্টেমটা তোমাদের একটু বোঝা হচ্ছে, কিভাবে আমি পড়ানোর চেষ্টা করছি। তুমি নিজে পড়ার সময় তুমি হচ্ছে একটু আইডিয়া করার চেষ্টা করবা যে কোন একটা টপিক থেকে কোন একটা লাইন থেকে কোয়েশ্চেনটা কেমন হইতে পারে, এই জিনিসটা একটু আইডিয়া করার চেষ্টা করবা, এটা খুবই জরুরি। তুমি গদবাদের নিয়মে দেখো, হাজার শ্রেণীর বই তোমার কাছে আছে, সারা বাংলাদেশের সবার কাছে আছে, তাহলে সবাই সেম লাইনই পড়তেছে, সেম দাগানো, অলমোস্ট দাগানো কিন্তু সবার সেমই। সবকিছু যদি সেম হয় তাহলে তো আসলে প্রিপারেশনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে কে আগে থেকেই বুঝতে পারে যে আমার কোনটা ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে অপশনটা কিভাবে চেঞ্জ হতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, এটা যে আগে থেকে আইডিয়া করতে পারে, স্বাভাবিকভাবে সে অন্যদের থেকে আগে থাকবে। এই কারণে নিজেরা পড়ার সময় একটু আইডিয়া করার চেষ্টা করবা যে আমার কোন জায়গা থেকে কেমন ভাবে কোশ্চেন আসতে পারে, কোন জায়গার অপশনটা কিভাবে চেঞ্জ করতে পারে, কোন জায়গায় সম্পূর্ণকে অসম্পূর্ণ বানিয়ে দিতে পারে, কোন জায়গায় না নতুন অ্যাড করতে পারে অথবা না মুছে দিতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু আইডিয়া করার চেষ্টা করো। ওকে, তাহলে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর যারা পেড কোর্সে আসো তো ইনশাল্লাহ ক্লাসে দেখা হবেই, ফ্রি ক্লাসে থাকলো আমরা অবশ্যই যেটা বললাম যে খুব দ্রুতই এটার সেকেন্ড পার্ট যেটা আছে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আপাতত সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, আর তোমরা যারা শেষ পর্যন্ত যারা ছিলা,
এরকম হয় যদি হচ্ছে তোমরা আমাদের যদি হচ্ছে গ্রুপগুলোতে, হ্যাঁ, রোড টু ডিএমসি, তারপর হচ্ছে ডিএমসি স্টেশন গ্রুপগুলোতে যদি হচ্ছে ক্লাসটা কেমন লাগছে এটা রিভিউ জানাও, তাহলে আসলে আমাদের জন্য খুব ভালো লাগবে আরকি। হ্যাঁ, ইচ্ছা করলে জানাইতে পারো। জোরাজুরি নাই বা হচ্ছে এরকম কোনো কিছু না, তুমি ইচ্ছা করলে জানাইতে পারো যে হচ্ছে আসলে ক্লাসটা কেমন লাগছে বা সেকেন্ড পার্টটা চাও কিনা, ঠিক আছে, এগুলো আরকি। হ্যাঁ, যদিও আমি আগে থেকেই বলছি যে আমি নিজে থেকেই বলছি যে সেকেন্ড পার্টটা আমি করায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। আল্লাহ হাফেজ। এতক্ষণ ২ ঘন্টা প্রায় তোমাদের বিরক্ত করলাম। এজন্য তোমাদেরও থ্যাংক ইউ এতক্ষণ সহ্য করার জন্য। হ্যাঁ?